আসসালামু আলাইকুম। সারা বাংলা লিগ্যাল চেম্বার্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কোভিড-19 এই বৈশ্বিক মহামারীতে আমরা অনেকেই হারিয়েছি আমাদের কাছের মানুষ, অনেকেই অসুস্থ। সবার প্রতি রইল দোয়া, শ্রদ্ধা আর বিশেষ করে ফ্রন্টলাইনারদের জন্য অনেক শুভকামনা আর কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। এই দুঃসময়ে বিজ্ঞ আইনজীবীদের চেম্বারে গিয়ে আইন সেবা নেওয়াটা এখনো সহজ নয়, আর সে কথা চিন্তা করেই আমাদের এই আয়োজন। আমরা আছি আপনাদের পাশে, আমরা আছি আইনি পরামর্শ দেওয়ার জন্য। মহামারী করোনা ভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে দেশের 105টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র 26টি বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মার্চ মাস ও এপ্রিল মাসের পুরো বেতন পরিশোধ করেছে। করোনার বিপর্যয় ছড়িয়ে পড়ার পর থেকে কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের 30 থেকে 50% বেতন পরিশোধ করলেও অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো কাউকে বেতন দেয়নি। আজ আমরা কথা বলবো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের বেতন না দেয়া, নিয়োগ বিধির অনুপস্থিতি, ইচ্ছামতো ছাঁটাই কতটা সিদ্ধ তা নিয়ে জানবো। অনিয়মিত বেতন প্রদান বা ছাঁটাই হলে কোন আইনে এর প্রতিকার রয়েছে, আদৌ আমাদের দেশে এ বিষয়ে প্রতিকারের জন্য কোনো আইন আছে কিনা, অথবা নিয়োগ বিধি না দেওয়াটা আইন বিরুদ্ধ হচ্ছে কিনা। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 লেবার কোডে এই বিষয়ে কোনো প্রতিকার আছে কিনা, এই বিষয়ে আপনাদের আইনি পরামর্শ দিতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন এই বিষয়ে অভিজ্ঞ আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট KM আমিনুদ্দিন স্যার, সভাপতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আমাদের সাথে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক আব্দুল মান্নান, গবেষক ও বিশ্লেষক, প্রাক্তন চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এবং ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সহকারী সম্পাদক, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আপনাদের ভীষণ ব্যস্ত শিডিউল থেকে আপনারা আজ সময় বের করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই আয়োজনের প্রচারে রয়েছে সারা বাংলা, সারা বাংলাকে জানাচ্ছি ধন্যবাদ। আগেই বলেছি আমাদের আজকের বিষয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত বেতন না দেয়া, নিয়োগ বিধির অনুপস্থিতি এবং ইচ্ছামতো ছাঁটাই কতটা আইনসিদ্ধ। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাতে পারেন। আমিনুদ্দিন স্যার, আব্দুল মান্নান স্যার এবং ব্যারিস্টার ইমতিয়াজ আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আর আপনারা যদি আমাদের এই লাইভটি শেয়ার করেন তাহলে অনেকেই আমাদের সাথে যুক্ত হতে পারবেন, আর তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে শেয়ারও করতে পারবেন। এই বিষয়ে ইতিমধ্যেই আমরা অনেক প্রশ্ন পেয়েছি, কিন্তু সবাই তাদের নাম প্রকাশে জানিয়েছেন অনিচ্ছা। কেন? এই প্রশ্নের উত্তরে সবাই তাদের অসহায়ত্বের কথা বলেছেন, বলেছেন চাকরি টিকিয়ে রাখতে কিংবা নতুন চাকরি পেতে সমস্যা হতে পারে। অত্যন্ত দুঃখজনক। সে যাই হোক, সবার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি চলে যেতে চাই আব্দুল মান্নান স্যার আপনার কাছে। প্রশ্নটি হচ্ছে এইরকম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ দীর্ঘদিন শিক্ষকতা করেও অবসরে যাওয়ার সময় খালি হাতে বিদায় নিতে হচ্ছে তাদের। এখানে শিক্ষকদের পদোন্নতির সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই, নেই কোনো বেতন স্কেল। ইচ্ছামতো বেতন নির্ধারণ, যথোপযুক্ত কারণ ছাড়া চাকরির চ্যুতি, অর্থ আদায়ের মাধ্যমে অযোগ্য শিক্ষক নিয়োগ এবং ট্রাস্টি বোর্ড সদস্যদের মনোনীতদের নিয়োগে অগ্রাধিকার, তাদের অযাচিত ক্ষমতার অপব্যবহারে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক শিক্ষক। স্যার, আপনার কাছে জানতে চাইবো এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন থেকে কি কখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? আপনাকে ধন্যবাদ। একই সাথে আজকে সারা বাংলা .net এর সাথে আমার প্রথম অনুষ্ঠান। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে যে আপনাকে বিশেষ করে কয়েকবার আমার সাথে যোগাযোগ করেছেন এই সুযোগটা দেওয়ার জন্য, এবং একই সাথে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার দুই এখানে যে আলোচক সহ আলোচক আছেন তাদেরকে। তারা আপনার তিনজনই খুবই বিজ্ঞ আইনবিদ, আইন পেশায় জড়িত। আমি আইন পেশার জড়িত না, তবে আমি দীর্ঘদিনের শিক্ষকতার কারণে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কিছু কিছু আইন আমাকে জানতে হবে। আমি একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলাম, সেই 96 সাল থেকে 2001 পর্যন্ত। আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমন কোনো স্ট্যাটিউটরি বডি নাই যেখানে আমি
নির্বাচিত বা মনোনীত সদস্য ছিলাম। সেই কারণে পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে মোটামুটি আমার যতটুকু জানা আছে করতে আমার অনেক সুবিধা হয় এসব ব্যাপারে কেউ প্রশ্ন করলে। আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমি এসেছি, যুক্ত হয়েছে 2001 সন থেকে। আমি আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্যের মেয়াদ শেষ হয়ে গেছিল ফেব্রুয়ারি মাসে। তারপরে আমি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ডক্টর ফখরুদ্দিনের রিকোয়েস্টে আমি এসেছিলাম। সেখান থেকে আমি এই যাবত আছি। ইস্ট ওয়েস্ট থেকে আমি ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টসে এসেছি 2008-এ, এবং মাঝখানে 2015 থেকে 2019-এর মে মাস পর্যন্ত আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের পদে আমাকে মনোনীত করা হয়, এবং সেখানে ওটা হচ্ছে 4 বছর মেয়াদী একটা পদ। সে দায়িত্বটা আমি 2019 সনের মে মাসের 8 তারিখ আমি শেষ করেছি। তো আপনি যে কথাগুলো বলেছেন, একটু যদি আমরা গোড়ায় ফিরে যাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টটা বাংলাদেশে যখন শুরু হয়েছিল একেবারেই নতুন। মানে একটা বেসরকারি পর্যায়ে বাংলাদেশের মতন একটা দেশে বিশ্ববিদ্যালয় চালু করা সম্ভব, এটি কিন্তু খুব বেশি মানুষ তখন বিশ্বাস করে নাই। উদ্যোগ নিয়েছিলেন একজন, ডক্টর আলিমুল্লাহ মিয়া। আমার সাথে আমরা এক সময় আমেরিকা ট্রাভেল করছিলাম একসাথে, উনি আমাকে কিছু কাগজপত্র পড়তে দিয়েছিলেন। আমি খুব বেশি উৎসাহিত বোধ করি নাই। তো পরে উনি তার একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, দেরি হয়েছে তার, কারণ তার অর্থ ছিল না। তো যাই হোক, বিশ্ববিদ্যালয় একটা আইন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন একটা ছিল 1991 সালে সম্ভবত প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। তো কাজ করতে করতে গিয়ে দেখা গেল যে এখানে বেশ কিছু অসঙ্গতি আছে, যে সব আইনের এরকম থাকে, অসঙ্গতি থাকে, এটাকে সংস্কার করার সুযোগ থাকে, এটার পরিমার্জন করার সুযোগ থাকে। সেই সব অভিজ্ঞতাকে এগুলি করা হয়েছিল 2010 সনে। নতুন আরেকটি আইন প্রতিস্থাপন করা হয়েছিল এবং আরেকটি আইন বলবৎ করা হয়েছে। তো এখন বাংলাদেশে 104-5টি বিশ্ববিদ্যালয় আছে, কার্যকর আছে 92টি। তো আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে থাকা সময়, চেয়ারম্যানের দায়িত্ব পালন করার সময়, তারও আগে আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খণ্ডকালীন মেম্বারও ছিলাম। এটা অনেক আগের কথা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য থাকতে। তো এখন যেটা হচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় যখন শুরু হয়, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে 3 ভাগে ভাগ করি। এক ভাগ হচ্ছে যারা আইন কানুন মেনে চলতে চায়, চলে, এর মধ্যে অনেকগুলি চলে, শত বাধা প্রতিকূলতার মধ্যেও চলে। আরেকটা ভাগ হচ্ছে যারা ইচ্ছা আছে, আগ্রহ আছে, কিন্তু এখন পর্যন্ত তারা ওই জায়গায় যেতে পারে না। আরেকটা শ্রেণী আছে যাদের সংখ্যাটা একটু বেশি, আমি বলবো, যারা আইন কানুনের খুব বেশি ধার ধারে না। মানে আমি দেশের অন্য আইন বলছি না, বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে আইনটি আছে, প্রতিপালন তাদের অবশ্যই কর্তব্য, সেটি খুব বেশি তারা এটা গুরুত্ব দেয় না, বা এটা পালন যে করার দায়িত্ব সেটা তারা মনে করে না। তারা যেভাবে হোক, রাজনৈতিক চাপে হোক, অন্যান্য কারণে হোক, তারা বিশ্ববিদ্যালয় স্থাপন করার সুযোগ পায়। আরেকটা কথা বলে রাখি, দুঃখজনকভাবে বলতে হয়, আমি বহুদিন চেষ্টা করেছি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিন্তু একটি পৃথক আইন দ্বারা প্রতিষ্ঠিত। 1973 সনে বেসরকারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, বঙ্গবন্ধু নিজের হাতেই এই আইনটি তার সময় করা হয়েছে। একই সাথে 4টি বিশ্ববিদ্যালয়ের জন্য 73 সনের আইনও করা হয়েছে। উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ওই তখন তো পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল, মাঝখানে একটা বাফার হিসেবে কাজ করবে সরকারের সাথে বিভিন্ন পর্যায়ে দেন দরবার করার জন্য, আর্থিক ডেভেলপমেন্ট, উন্নয়ন, এইসব ব্যাপারে সরকার যাতে কোনো ধরনের হস্তক্ষেপ না করে। যেহেতু পাকিস্তান সময়ে আমাদের অভিজ্ঞতাটা খারাপ ছিল, পাকিস্তান সময় সরকার সবসময় বিশ্ববিদ্যালয়ে হস্তক্ষেপ করতো, একাডেমিক কার্যক্রম, এমনকি সিলেবাস কি হবে সেটা নিয়েও তারা হস্তক্ষেপ করতো। কিন্তু পর্যায়ক্রমে কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেটা হয়েছে, যে এটা একটা পরামর্শক বডি হয়ে গেছে, এটা সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। প্রথমেই বলে রাখি, আমরা সব তদন্ত করে বা কোনো অনিয়ম হলে মন্ত্রণালয়কে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়। দায়িত্ব হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের ওই ব্যবস্থাটা নেওয়া। কিন্তু আলটিমেটলি কিন্তু মানুষ চেনে, আপনারাও চেনেন, অভিভাবকরা চেনে, ছাত্রছাত্রীরা চেনে মঞ্জুরি কমিশনকে।
তো বেসরকারি বিশ্ববিদ্যালয় যাই কিছু অনিয়ম হয় তখন স্বাভাবিক কারণেই বলে যে মঞ্জুরি কমিশন কি করছে। আমরা বলেছি ভাই আমরা তো তদন্ত করে অনিয়ম যেগুলি পাওয়া গেছে সেটা আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি, করার দায়িত্ব তাদের। অনেক সময় তাদেরও অনেক প্রতিবন্ধকতা থাকে, জনবলের সমস্যা থাকে, এক্সপার্টাইজ থাকে না, তারা অনেক সময় পেরে ওঠে না। তা আপনি এখন যে প্রশ্নটি তুলেছেন এটি কোভিড-19 কারণে হয়তো একটু বেশি প্রাসঙ্গিক হয়ে গিয়েছে, কারণ এখন একটা কি বলা যাবে একটা সময় চলছে যেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। তো কিন্তু আপনি যে প্রশ্নগুলি করছেন এটা কিন্তু কম বেশি কোভিড-19 না হলেও কিন্তু এটা এইসব সমস্যা ছিল এখন একটু বেশি হয়েছে। কারণ একটা অজুহাত পাওয়া গেছে। অজুহাতের মধ্যে সত্য আছে। অনেক এখন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র নাই, কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইডিয়ালি একটা কন্ডিশন হচ্ছে এরা একটা জনসেবা শিক্ষা দেওয়ার জন্য জনগণকে সরকারি পর্যায় থেকে একটু ভারটা কমানোর জন্য এই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং এটা ব্যবসা প্রতিষ্ঠান। হ্যাঁ, এবং সেগুলো ছাত্রদের বেতনের উপরেই নির্ভরশীল। কিন্তু এখানে সরকারি কোনো অনুদান নাই। সরকারকে ট্যাক্সও দিতে হয়, সরকারকে ভ্যাটও দিতে হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ট্যাক্সও দেয়। সুতরাং সম্পূর্ণটা সরকারি নিয়ন্ত্রণের মানে আর্থিক কোনো অনুদানের বাইরে কিন্তু বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে। এখন অনেকগুলো বিশ্ববিদ্যালয় অসুবিধার মধ্যে পড়েছে, কারণ আমার অনেক আত্মীয় স্বজন আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ায়, শিক্ষকতা করে, ছাত্র আছে যারা একসময় এখন পড়তে পারে না, কারণ তাদের ওই আর্থিক সঙ্গতিটা নাই। পাবলিক বিশ্ববিদ্যালয় আবার এটা ভিন্ন, যে শিক্ষকরা পড়ালেও ক্লাস নিলেও বেতন পান। আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছি, না পড়ালেও বেতন পান, সরকারি যে কোনো কর্মচারীর মতন, কর্মকর্তার মতন। আবার সেখানে ছাত্রদের বেতনের উপর চলতে হয় না। এখন ছাত্রদের বেতন কিন্তু হার্ডলি পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে রেকারিং বাজেট আছে তার 5% বেশি না, বাকি পুরোটাই কিন্তু সরকারি পয়সা, সরকারি ভর্তুকি। তো একটা ছাত্রের পিছনে পাবলিক বিশ্ববিদ্যালয় আমার সময় আমি একটা হিসাব করেছি 1.5 লক্ষ টাকা ভর্তুকি, অ্যাভারেজ 1.5 লক্ষ টাকা ভর্তুকি দেয়। এটা জনগণের পাশে, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো পায় না। এখন আপনি আসছেন যে এই কোভিড কারণে অনেক শিক্ষক বেতন পাচ্ছেন, এটা আমি জানি, অনেকে অর্ধেক বেতন পাচ্ছে। আবার এমন বিশ্ববিদ্যালয় আছে পুরো বেতনই দিয়েছে, এবং তাদের যে ঈদের যে বোনাস ছিল সেটাও দিতে পেরেছে। কিন্তু একটা অসুবিধা সামনে হবে, এই যে এইচএসসি পরীক্ষাটা না হওয়ার কারণে ওই যে যে ছাত্ররা আসতো, ভর্তি হতো, সেই সুযোগটা আপাতত হচ্ছে না। নতুন ছাত্র ভর্তি হচ্ছে না, কিছু হচ্ছে এ লেভেল পরীক্ষা দিয়ে যারা এসছে তারা হচ্ছে, কিন্তু এইচএসসি পরীক্ষার পর একটা বিরাট অংশ তখনই ভর্তি হয়। তো এই কারণে অসুবিধাটা হচ্ছে। আর আপনি যেটা বলছেন যে অনিয়ম বহু আছে, এগুলি বলতে বলতে আমি লিখেছি, আগে বলেছি, মন্ত্রণালয়কে বলেছি যে এগুলি কিছু সুরা হয় না, না হওয়ার অনেকগুলো কারণ আছে। তার কারণ হচ্ছে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, তাদের রিচ কিন্তু অনেক দূরে। আমরা ইচ্ছা করলেও তাদের বিরুদ্ধে অনেক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়ে ওঠে না। ইন্টারভেনশন অফ পিপল খুব বেশি হয় অনেক সময়। এখন আমি সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এক করতে চাই না। ভালো আছে, মন্দ আছে, চেষ্টা করছে না, এরকম আছে। এখন যে শিক্ষকরা বেতন পাচ্ছেন না, আমি জানি তাদের খুব কষ্ট হচ্ছে। শিক্ষক না, যে কর্মকর্তা কর্মচারীরা বেতন পাচ্ছেন না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো কি বলে যে চাকরি বিধি নাই, বেশিরভাগ চাকরি বিধি নাই, এবং একজন শিক্ষককে কতটা ক্লাস দিবে না, কতটা পড়াতে হবে, সেটা অনেক অংশে প্রশাসনের উপর নির্ভর করে। কিন্তু আবার ধরেন আমি একসময় বিশ্ববিদ্যালয়ে পড়াতাম, এখন যেখানে পড়াই আমরা 3টার বেশি কোর্স কাউকে পড়াতে হয় না, 2টার বেশি অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তাদের বেশি পড়াতে হয় না। 3টার বেশি পড়ালে আপনি বাড়তি পয়সা পাবেন। সেটা কিন্তু অনেক জায়গায় নাই। আমি জানি অনেক বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক 6টা ভিন্ন ভিন্ন কোর্স পড়ায়। এটা কিন্তু একেবারে একটা অসম্ভব কাজ তাকে করতে হচ্ছে, যেটার কারণে যে গুণগত মান সেটা সে দিতে পারছেন, ছাত্রদের দিতে পারছেন। কারণ একজন শিক্ষক সপ্তাহে যদি 6টা কোর্স পড়ায়, 5টা কোর্স পড়ায়, তার পক্ষে এটা করা সম্ভব না। সুতরাং আমি শিক্ষকদের সাথে, আমার সহকর্মীদের সাথে আমি খুবই সহানুভূতিশীল। তাদের কিরকম পরিস্থিতি হতে পারে আমি জানি, কিন্তু আইনের যে বলছেন যে তারা আইনের সহায়তা নিতে পারেন কিনা, আনফর্চুনেটলি এইখানে একটু ভেগনেস আছে।
একজন, আমি আপনাদের যে প্রশ্নগুলি পাঠিয়েছেন যে দেখলাম যে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, এই চুক্তিটা কিন্তু আপনাদের দৃষ্টিতে বোধহয় সঠিক চুক্তি না। এটা হচ্ছে একটা অফার লেটার দিয়েছে, আপনাকে নিয়োগ দেওয়া হইলো এত বেতন এত বেতন। তো অনেক বিশ্ববিদ্যালয় আছে, আপনি এটা গ্রহণ করলেন কিনা এটা স্বাক্ষর করেন। চুক্তি হচ্ছে কনসেন্ট বিটুইন টু পারসন। এখন কিন্তু এখানে অনেক সময় ওইটাও করে না, আপনাকে নিয়োগ দেওয়া হলো, কতটা ক্লাস দেওয়া হবে না হবে এটা পরে দেখা যাবে। অনেক ধরনের অসঙ্গতি আছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যখন সৃষ্টি করা হয়েছিল তখন 6টি মাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল, জাস্ট 6। বাজেট ছিল, আমি যখন ভাইস চ্যান্সেলর ছিলাম 6টি বিশ্ববিদ্যালয়ের বাজেট ছিল অনূর্ধ্ব 370 কোটি টাকা, 370 crore। এখন বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে প্রায় 52টা, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়েছে 100-র উপরে। 4.5 লক্ষ বা 4 লক্ষ ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ে। আবার কলেজ ধরলে, বেসরকারি আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ধরলে, সব মিলিয়ে বাংলাদেশে উচ্চশিক্ষায় প্রায় 4.5 মিলিয়ন, মানে কলেজ সহ। তো এখানে এই মঞ্জুরি কমিশনকে মাননীয় প্রধানমন্ত্রীর শত ইচ্ছা থাকা সত্ত্বেও, আপনি দেখেন, আমি এটা অসহায়তার কথা হতে আপনার মনে হবে যে মঞ্জুরি কমিশনকে হায়ার এডুকেশন কমিশনে রূপান্তর করা হোক, অন্যান্য 10টা দেশে যেরকম আছে, উইথ এক্সিকিউটিভ অথরিটি। আমাদের পাশের দেশ ভারতে আছে, সিঙ্গাপুরে আছে, মালয়েশিয়াতে আছে, থাইল্যান্ডে আছে, ফিজির মতো ছোট্ট দেশে আছে, পাকিস্তানে আছে। আমরা কিন্তু করতে পারি নাই। মন্ত্রিসভা থেকে গিয়েছে সচিব কমিটিতে, তারা যেটা করেছে সেটা হচ্ছে, আমি বলতে আমাকে দুঃখ লাগছে, এমন ভাবে করেছে বর্তমান মঞ্জুরি কমিশনের যে আইনটি আছে তার থেকেও খুবই একটা দুর্বল একটা আইন, যেখানে অনেকটা, আমি বলি যে সচিব পুনর্বাসনের একটা জায়গা এটা হবে, সচিবরা রিটায়ার করলে এখানে আসবে। অথচ বঙ্গবন্ধু দেখেন সবসময় চাইতেন শিক্ষাটা শিক্ষাবিদদের হাতে ছেড়ে দেওয়া হবে। ক্ষুদ্রতা খোদা শিক্ষা কমিশনের 18 জন সদস্য ছিলেন, 18 জন সদস্যের মধ্যে একজন ছিলেন শুধুমাত্র আমলা, বিউরোক্র্যাট, বাকি সবাই শিক্ষক ছিলেন। হ্যাঁ, তারপরে মঞ্জুরি কমিশনে তিনি মুজাফফর আহমদ চৌধুরী স্যারকে, ম্যাক্স আজাদ যাকে আমরা বলি, তাকে নিয়ে এসে তিনি চেয়ারম্যান বানিয়েছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী। প্রথম শিক্ষা সচিব ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর ইয়ার মল্লিক, তারপরে হয়েছেন কবি চৌধুরী স্যার, তারপরে হয়েছেন আব্দুল্লাহ শরফুদ্দিন স্যার। তাই বঙ্গবন্ধু সবসময় চাইতেন উনি শিক্ষকদের খুবই তার কন্যা করেন, শ্রদ্ধা করতেন, শিক্ষার বিষয়টা শিক্ষকদের উপরে ছেড়ে দেওয়া হোক, যার বিষয় যেটা তার উপরে ছেড়ে দেওয়া হোক। কিন্তু আনফর্চুনেটলি সেই জায়গায় আমরা থাকতে পারিনি, নানা কারণে থাকতে পারিনি। এখন যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বুঝে তারা ওই প্রশাসনে যায়, যারা বুঝে না তারাও সেখানে যায়। তো এই ধরনের একটা কেওটিক কন্ডিশন আছে, আমি বলবো আমাদের জন্য দুঃখজনক। আমার তো এখন ধরেন আর 2 বছর 2.5 বছর হলে 50 বছর শিক্ষকতা জীবন হবে। তো আমি তো 50 বছর 47-48 ইয়ার্স আমার একটা এক্সপিরিয়েন্স আমি দেখতে পেয়েছি যে ক্রমান্বয়ে যেখানে একটু ভালো হওয়ার কথা ছিল সেই জায়গাটা আমরা দেখতে পারি না। আর আমার এই সহকর্মীদের, আমাদের প্রায় 7-8 হাজার শিক্ষক আছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, তাদের আমি অসুবিধা অসহায়তার কথাটা বুঝি। অনেকে বললেন না আপনার নাম প্রকাশ করতে চায় না, স্বাভাবিক কারণে নাম প্রকাশ করতে চায় না। কিন্তু এটা অনেক বিশ্ববিদ্যালয় যারা এই বেতনটা দিচ্ছে না, ভাতাটা দিচ্ছে না, ছাঁটাই করতেছে, তারা না করলেও পারতেন, না করলেও। এই পর্যায়ে আমি এখানে শেষ করছি, আমি করতে পারছি। জি, ধন্যবাদ স্যার। আমরা আসলে আপনার বক্তব্য থেকে যেটা আমাদের কাছে পরিষ্কার হলো সেটা হচ্ছে যে ইউজিসির আসলে পরামর্শ দেয়া পর্যন্তই তাদের কাজ, মানে কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই। তো সেই ক্ষেত্রে আমাদের শিক্ষকদের যে এই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে বেতন দেওয়া হচ্ছে না যেই বিশ্ববিদ্যালয়গুলোতে, আমরা সেই বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলছি, তো সেখানে যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটাতে ইউজিসির আসলে যেহেতু এক্সিকিউটিভ কোনো পাওয়ার নাই, সেই ক্ষেত্রে ওনারা হস্তক্ষেপ করতে পারছেন না। ওনারা যেটা করতে পারছেন যে ওনারা ওনাদের একটা যদি একটা জরিপ চালান বা ওখান থেকে ইনভেস্টিগেশন যে রিপোর্টটা সেটা ওনারা শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছে দিচ্ছেন। সো আলটিমেটলি আমরা আসলে চেয়ে আছি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি কোনো আইন পাস হয় বা এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটার দিকে। আমি এখন আমিন স্যারের কাছে যেতে চাই। যে কারণে আজকে আমরা আসলে এখানে এসেছি, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার যে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা কর্মরত আছেন, আমাদের শিক্ষক, তারা অত্যন্ত সম্মানিত এবং যারা কর্মচারী কর্মকর্তা আছেন তারাও, কিন্তু এই যে একটা জায়গা, একটা বিশাল একটা শূন্য স্থান, যে ওনারা বেতনটা হচ্ছে একদম কি বলবো একটা নিয়োগপত্রের একদম বেসিক একটা টার্ম,
তখন তাদেরকে প্রত্যেক মাস শেষে বেতনটা তাদেরকে দেওয়া হচ্ছে না, তার মানে দে আর ইন ব্রিচ অফ এ মেজর টার্ম। তো এখন আমরা আসলে আইনের দিক থেকে চিন্তা করব, দেখব যে তারা কোন আইনের আন্ডারে কোনো ধরনের রিলিফ পান কিনা, সেই বিষয়ে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি। এবং যথারীতি দুঃখজনক যেটা হচ্ছে যে নর্মালি আমাদের এই প্রোগ্রামে সরাসরি ভিউয়াররা উপস্থিত থাকেন, আজকে ওনাদের নিজেদের চাকুরিদাতা যারা এমপ্লয়ারদের এগেনস্টে তারা সরাসরি এখানে আসতে চাননি, তারা আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন এবং নাম প্রকাশে অনিচ্ছুক অবশ্যই। তো আমি তাদের হয়ে আসলে প্রশ্নগুলো করছি। প্রশ্নটি হচ্ছে এরকম যে আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত 17ই মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণ দেখিয়ে আমাদের শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে না, কিন্তু আমরা নিয়মিত অনলাইনে ক্লাস নিচ্ছি। আর বেতন না দেওয়ার কারণ যেটা বলা হচ্ছে তা হলো যে স্টুডেন্টরা যেহেতু বেতন দিচ্ছেন না, সেহেতু তাদের ফান্ডে একটা অভাব দেখা দিচ্ছে, কিন্তু এটা সত্যি নয়, স্টুডেন্টরা বেতন দিচ্ছে। এই অবস্থায় প্রশাসনের কাছে গিয়েও কোনো লাভ হচ্ছে না। আমি এখন কি করতে পারি? আমিন স্যার, আপনি যদি এই বিষয়ে কিছু বলেন, তারপর ইমতিয়াজের কাছেও যাব। আপনার আনমিউট করতে হবে। আমি প্রফেসর জনাব আব্দুল মান্নান। স্যার যেটা বললেন, ওনার যে এতদিনের অভিজ্ঞতা, উনি যে শিক্ষকতা, উনি প্রশাসনের সাথে, শিক্ষা প্রশাসনের সাথে ওনার জড়িত থাকার কথা, ওনার দীর্ঘ অভিজ্ঞতার কথা শুনলাম। আমার মনে হয় আমরা সবাই ওনার কাছে এই কথাগুলো শুনে উপকৃত হলাম। তো দুর্ভাগ্য হচ্ছে কি জানেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে আপনার বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, এখানে দেখবেন সেকশন 41-এ আছে অর্থায়নের উদ্দেশ্য উৎস, ওরা কোত্থেকে টাকা পাবে। দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় অর্থের উৎস হইবে নিম্নরূপ যথা: কোন জনকল্যাণকামী ব্যক্তি, ব্যক্তি গোষ্ঠী, দাতব্য ট্রাস্ট বা প্রতিষ্ঠান কর্তৃক নিঃশর্ত প্রদত্ত দান। তারপর হচ্ছে যে কোন জনকল্যাণ ব্যক্তি গোষ্ঠী বা দাতব্য ট্রাস্ট কর্তৃক সরকার হতে প্রাপ্ত ঋণ, কোন জনকল্যাণকামী ব্যক্তি গোষ্ঠী, দাতব্য ট্রাস্ট বা প্রদত্ত অনুদান। তারপর 4 নম্বরে যে শিক্ষার্থীদের ফি, 4 নম্বরে শিক্ষার্থীদের ফি। তার এটার উদ্দেশ্যটা কি হচ্ছে যে জনকল্যাণ করার জন্য এগিয়ে আসবে। কিন্তু এখন স্যার যেটা বললেন, এটা অনেকটা ব্যবসা প্রতিষ্ঠানে হয়ে গেছে। তারা কারা করেন, তারা ব্যবসায়িক মনোভাব নিয়ে চলে আসছেন। ওনারা যে স্যারের কথা কি আলিমুল্লাহ সাহেব যখন করছিলেন, উনি কিন্তু এই উদ্দেশ্যে করেন নাই। প্রথম দিকে কিন্তু যারা ছিলেন সবাই কিন্তু শিক্ষক ছিলেন। ওনাদের উদ্দেশ্য ছিল শিক্ষার প্রসার করা, শিক্ষাকে বাড়ানো। যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারছে না, তাদেরকে নিয়ে এসে একটা উচ্চশিক্ষার দ্বারে পৌঁছে দেওয়া। কিন্তু আজকে তো এটা ওনারা যারা আজকে চালাতে, আমি সবার কথা বলছি না, অনেকেই কিন্তু এটাকে একটা ব্যবসায়িক টুল হিসেবে ব্যবহার করছেন। সেইটা এই কারণেই আজকের এই সমস্যাটা হচ্ছে। ওনাদেরকে কিন্তু নিজেদের ট্রাস্ট করা হচ্ছিল, নিজেদের করা হচ্ছিল। এবং এইসব সিচুয়েশনটা ওনারা কিভাবে ট্যাকেল করবেন, কোনো কারণে যদি 2 মাস 3 মাস বেতন না দিতে, মানে ছাত্ররা বেতন দিতে না পারে, সেই ক্ষেত্রে ওনাদের কি আছে? আপনি যখন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, ওরা তো চালায় যাচ্ছে, ওরা কিন্তু চালিয়ে যাচ্ছে, কারণ ওরা তো যে ল্যাপটপ করতেছে ওরা এটা করে নিচ্ছে, কিন্তু এইখানে নাই। আর বিশ্ববিদ্যালয় দেখেন সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে কি যে আপনি দেখেন বিশ্ববিদ্যালয় আইনেই আছে ওনাদের একটা ইয়ে করতে হবে, চাকরি প্রবিধানমালা করবে, এবং সেটা করবে কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সেকশন 43-তে আছে, দেখেন প্রত্যেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উহার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের জন্য উপযুক্ত বেতন কাঠামো ও চাকুরি প্রবিধানমালা প্রস্তুত করিয়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন গ্রহণ করিবে। এখন যদি এরা না করে, এদের কি করার আছে? এইখানে আমি স্যারের সাথে একমত। এইখানে কিন্তু ওনাদের কতগুলো কন্ট্রোলিং পাওয়ার থাকা উচিত। ওনাদের আছে কতগুলো যে ওনারা ব্যবস্থা নিতে পারবেন, তদন্ত করতে পারবেন, কিন্তু সব ব্যাপারে পারবেন না। ওনারা সব ব্যাপারে পারছেন না। দেখেন ওনারা পারবেন কোন 6, 3, 6, 9, 12, 13, 35, 39, 44 এগুলো পারছেন ওনারা। আর এটা দেখেন, এইটা হচ্ছে এটা হচ্ছে ওনাদের, আমি বলতেছি এই সেকশনটা হচ্ছে ওনাদের 43। দেখেন 43-তে ওনার ক্ষমতা আছে কিনা আমি বলতেছি। দেখেন 43 সরে চলে গেছে। 43 যদি কেউ ভায়োলেট করে, ওনারা কিছু করতে পারতেছেন না। 43-এ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো বেতন কাঠামো ঠিক করবে এবং একটি চাকরি বিধিমালা বিশ্ববিদ্যালয় থেকে মঞ্জুরি কমিশন থেকে অনুমোদন করাবে। কিন্তু ওনারা মানে যেই সেকশন গুলোকে না মানলে তদন্ত করতে পারবেন, সেখানে 43-এর কোনো ইয়ে নাই, উল্লেখ নাই। অর্থাৎ 43 না করলেও কিছু করার নাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। তাহলে আপনি কিভাবে আপনি কাজ করবেন? একজন আজকে যে প্রফেসররা আসছে, ওনারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন না। যদি আজকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এই ক্ষমতাটা থাকতো যে না, যদি ওনারা এগুলো না করেন 2 বছর 1 বছর ভিতরে,
তাহলে ওরা বাতিল করতে পারেন, সাময়িক বয়কট কি করতে স্থগিত করতে পারবেন, তাহলে কিন্তু সবাই করতো। অথবা যদি এটার সাথে হতো যে না ওনারা প্রথম সাময়িক ইয়ে পাবেন, যখন ওনারা পূর্ণাঙ্গ সনদের জন্য ই করবেন, লাইসেন্সের জন্য যখন ওনারা অ্যাপ্লাই করবেন, তখন ওনাদের এইসব শর্তগুলো পালন করলে এটা রিনিউ করা হবে। আপনাকে হয় কি যে আইনের ভিতরে যদি আপনি ফাঁক রেখে দেন, আইনের ভিতরে যদি এই ধরনের কোনো সমস্যা রেখে দেন, তাহলে কিন্তু কোনোদিনও কেউ আইন মানবে না। আপনি এখানে আইনে বলছেন তারা করে নিবে, এটা তো আপনি একটা বললেন আচ্ছা আপনারা করে নিয়েন, কিন্তু ওনাদেরকে যদি করানোর জন্য বাধ্যকর কিছু না থাকে, তাহলে কিন্তু বাংলাদেশে আমি যেটা দেখি কখনো করতে দেখি না। আমি তো বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আমরা তিনটে আছে, আমরা যে কোর্টের মামলাগুলো দেখি, আমরা হয়তো দুই একটা মামলা দেখছি কি হচ্ছে, মামলা হচ্ছে মালিকানা নিয়ে। আইনে হচ্ছে যে এটা ট্রাস্টি বোর্ড থাকবে, দেখেন বলে যে না এই ট্রাস্টি ঠিক হয় নাই, ওই ট্রাস্টি ঠিক নাই। এবং আমি তো ওনাদের মান্নান স্যারদের অনেকগুলো আমি রিপোর্ট দেখেছি, কিন্তু এই রিপোর্টগুলো কি হয়, ওনারা পাঠাচ্ছেন মন্ত্রণালয় আজকে আপনাকে এই চিঠি দিচ্ছে, কালকে আরেকটা চিঠি দিচ্ছে, এই হচ্ছে অবস্থা। এইগুলোকে যদি আপনি একটা নির্দিষ্ট ইয়ের না, ওনারা শুধুমাত্র রিপোর্ট দিবেন না, ওনারা প্রয়োজনে ব্যবস্থা নিতে পারবেন, তাহলে কিন্তু এই ধরনের কাজগুলো হতো না। আজকে যখন শিক্ষকরা বেতন পান না, ওনারা কোথায় যাবেন? ওনারা সিভিল কোর্টে যাবেন, যা মামলা করবেন। যার বেতনই নেই সে কোর্টে যাবে কিভাবে? তাকে তো তার জীবন ধারণের জন্য তার টাকা দরকার, তো তার জীবন ধারণের জন্য সমস্যা হচ্ছে। সে আদালতে যে এই যে পিছনে দৌড়াতে হবে, টাকা দিতে হবে, আইনজীবী নিয়োগ করতে হবে, ওই টাকাটা উনি পাবেন কই? ওই টাকা থাকলে তো উনি আর বেতনের জন্য দৌড়াতেন না। এবং বেতন কাঠামোটা দেখেন, বেতন কাঠামোটাকে ঠিক করতে হবে। আমার এখানে কিন্তু আমার মনে হয় আইনটা পরিবর্তন করে একটা আদর্শ বেতন কাঠামো মঞ্জুরি কমিশন ঠিক করে দিবে, প্রত্যেকটা মানতে হবে। আদর্শ চাকরি কাঠামো ওনারা ঠিক করে দিবেন, সার্ভিস রুল ঠিক করে দিবেন, ওই সার্ভিস রুল ওদের মানতে হবে। অন্যথায় কিন্তু এখানে কোনো লাভ হবে না। এটা কিন্তু কেউ, ওরা নিজেরা এগিয়ে আসবে না। এটাকে গভর্নমেন্ট থেকে এটা ইম্পোজ করতে হবে। তুমি যদি চালাতে হয়, তোমার এই ইয়েগুলো তোমাকে মানে তোমার এই বায়োমেট্রিক গুলো, এই ইয়েগুলো তোমাকে মানতে হবে, এই সূচক গুলো তোমার থাকতে হবে, আর না হলে তোমার হবে না। শর্ত যেগুলো নির্দিষ্ট শর্ত দিতে হবে, শিক্ষার মান যেমন থাকতে হবে। স্যার যেটা বললেন 6টা 8টা ক্লাস দিবেন, তাহলে তো হবে না। শিক্ষার মান নিয়ন্ত্রণের জন্য এই শিক্ষকদের চাকরি বিধি থাকতে হবে। চাকরি বিধিতে যে এগুলো লেখা থাকবে এবং এটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেটা করে দেন, তাহলে কিন্তু আর এই সমস্যা হবে না। প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর পাবলিক বিশ্ববিদ্যালয় যেটাই হোক, এটার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার মানের সহায়তা করা, শিক্ষার মান বৃদ্ধিতে কাজ করা, মানুষকে শিক্ষা প্রদান করা। কিন্তু ব্যবসা করার যদি মনোবৃত্তি নিয়ে কেউ আসেন, তার না আসাই ভালো। জি ধন্যবাদ স্যার। ব্যারিস্টার ইমতিয়াজ, এই বিষয়ে কিছু যদি আপনি বলেন। না, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাকে, এবং আমি আমার শ্রদ্ধেয় সিনিয়র আমিনুদ্দিন স্যার এবং প্রফেসর আব্দুল মান্নান স্যারের বক্তব্য খুব শুনছিলাম। একটা কথা আব্দুল মান্নান স্যার যেটা বললেন সেটি হচ্ছে এই যে বেতন না দেওয়ার সমস্যাটা অনেক পুরানো, কিন্তু আজকে কোভিড-19 কারণে সবার চোখে পড়েছে। এবং এখান থেকে আমি শুরু করতে চাই যে এই বিষয়টা এতদিন সবাই মেনে নিয়েছিল, হচ্ছে থাক। এবং এটা একটা অন্যতম কারণ হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়ের টিচাররা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কনসালটেন্ট হিসেবে কাজ করে যে তাদের যে একটা এডিশনাল প্রফেশনাল লাইফ ক্রিয়েট করেন, সেটাতে যাতে কোনো প্রবলেম না হয় এই জন্য তারা কোনোদিন আওয়াজ তুলতেন না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ক্ষমতা আছে এই আইনে যে কোনো ধারার যদি ব্যত্যয় ঘটে, সেকশন 43-তে বলা আছে এই আইনে যে কোনো ধারার ব্যত্যয় ঘটলে তারা তদন্ত করতে পারেন স্বতঃপ্রণোদিত হয়ে। আজ পর্যন্ত কয়টা তদন্ত ওনারা করেছেন? তদন্তের করার দায়িত্ব, করার ক্ষমতা নিজের উদ্যোগে কিন্তু ওনাদের হাতে আছে। তদন্ত রিপোর্ট দেওয়ার পরে সরকার হয়তো, যদি ওনারা পজিটিভ বলেন, সরকার সুপ্রিম কোর্টের একজন বর্তমান বা সাবেক বিচারপতি দিয়ে পুনঃ তদন্ত করবেন। কিন্তু ওই পর্যন্ত ওনারা কয়টা নিয়েছেন এই ধরনের সিচুয়েশনে? আমরা এই জিনিসটাকে যে এই যে মেনে নেওয়ার যে প্রবণতা, এই যে আইন ভঙ্গ করছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে এই যে আমাদের তাদের যে পেষণ করা হচ্ছে, সেটা একটা মেনে নেওয়ার প্রবণতা। এবং এটাতে পরোক্ষভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলেন, আপনার শিক্ষা মন্ত্রণালয় বলেন, সবাই তাতে মদত দিয়েছে। আমাদের এই আইনে গ্যাপ আছে,
কিন্তু সেই গ্যাপটা মানে সেই গ্যাপটাকে কিন্তু যত বড় দেখানো হচ্ছে তার থেকে বড় হচ্ছে সে আইন না মানার প্রবণতা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিতান্ত ব্যর্থতা। আচ্ছা, এখন আপনার যেমন একটা প্রশ্ন হচ্ছে এই যে আমরা কোথায় যাব, কোভিড-19 হচ্ছে একটা মানে এক্সেপশনাল সিনারিও, মানে এটা আমাদেরকে এখন নতুন করে সবকিছু ভাবতে শিখাচ্ছে। যেমন আপনার এই প্রশ্নগুলো দেখার পরে আমি চিন্তা করলাম যে কেন আমরা লেবার কোর্টের সাহায্য নিচ্ছি না। যেমন ধরেন লেবার কোর্ট আপনি যদি দেখেন সেখানে সেকশন 146 বলা আছে যে যে সমস্ত অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান তারা লেবার কোর্টের মধ্যে পড়বে না। কিন্তু সেকশন 3-তে কিন্তু বলা আছে যদি কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে লেবার কোর্ট অ্যাপ্লাই নাও করে সেই প্রতিষ্ঠান কিন্তু লেবার কোর্টের থেকে কম কোনো সুবিধা দিতে পারবেন না। সুতরাং লেবার অ্যাক্টে যে ছাঁটাইয়ের এগেইনস্টে যেমন ধরেন যে সেকশন 123-তে বলা আছে 7 দিনের মধ্যে বেতন দিতে হবে, তাহলে সেকশন 36 কিন্তু আমাকে লেবার কোর্টের মাধ্যমে সেই রাইটটা প্রোটেক্ট করছে। এখন আপনি বলেন যে আমি এই রাইটটা প্রোটেক্ট করতে কোথায় যাব? ধরেন আপনার আসেন লেবার অ্যাক্টে বলা আছে সেকশন 213-এ যে এই আইনের দ্বারা নিশ্চিত কোনো অধিকার প্রয়োগের জন্য শ্রম আদালতে আপনি দরখাস্ত করতে পারবেন। অর্থাৎ কি, আমি যদি বলি 36 আমাকে রাইট দিয়েছে লেবার লয়ের ইকুইভ্যালেন্ট রাইট নেওয়ার জন্য, তাহলে কিন্তু আমি 213-এ গিয়ে অ্যাপ্লাই করতে পারি। অথবা সেকশন 214-এ বলা আছে এই আইনের অধীন যে কোনো প্রশ্নের বিচার লেবার কোর্ট করতে পারে। এই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে আসলে আমার মনে হয় এখন সময় এসেছে একদিকে যেমন যেটা প্রথমে বলছিলাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মানে এক্সিকিউটিভ ক্ষমতা থাকুক না থাকুক সেই দিকে না তাকিয়ে তাদেরকে স্টেপ আপ করা, কারণ সেখানে আমাদের সম্মানিত শিক্ষকরা থাকেন, তারা যদি তাদের জুনিয়র শিক্ষকদের দিকে না তাকান তাহলে কি মন্ত্রণালয় তাকাবে? একজন আমলার কি দায়িত্ব পড়েছে বেসরকারি শিক্ষক বেতন পেল কি পেল না সেটা দেখার জন্য, যদি মঞ্জুরি কমিশনই সেই ব্যাপারে তদন্ত না করে অথবা সুপারিশ না করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। আর আরেকদিকে সময় এসেছে এই ধরনের মানে লেবার অ্যাক্টকে হতে পারে রিট কে আমি ইউজ করতে পারি যে কেন মন্ত্রণালয়ে বসে থাকবে, সেটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হতে পারে, যেভাবেই হোক যে কোনো প্রক্রিয়াই হোক এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসা। লেটেস্ট চ্যালেঞ্জ, আমি সেকশন 213 ইউজ করি, সেকশন 214 ইউজ করে দেখি আমি ছাঁটাই এগেনস্টে সেকশন 20 অফ লেবার কোর্টের আমি বেনিফিট নিতে পারি কিনা। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে গত 5 বছরে কিন্তু এখন এনজিওদের এগেনস্টে লেবার কোর্টে মামলা নিচ্ছে। এখন এই সেকশন 3(6) যেটাকে বললাম যে প্রোভাইজোটাকে কিন্তু দেখেন, প্রোভাইজোটা আসছে 2013 সনের অ্যামেন্ডমেন্টে, আবার 1(4)ও 2013 সনের অ্যামেন্ডমেন্টে আসছে। তাহলে আপনি যদি রুলস অফ ইন্টারপ্রিটেশন পড়েন তাহলে পরের মানে লেটার সেকশন প্রিভিলস ওভার প্রিভিয়াস সেকশন। সো আমি যদি সেকশন যদি বলি যে যদি অ্যাপ্লাই নাও করে তাও তো লেবার একটা আমাকে প্রোটেকশন দিচ্ছে যে আমাকে অ্যাটলিস্ট সমান দিতে হবে। 7 দিনের জায়গায় 15 দিন করা যাবে না, আপনি 3 দিন করতে পারেন, কিন্তু 7 দিনকে আপনি ক্রস করতে পারেন না। তাহলে চাকরিবিধি থাকুক না থাকুক আমি লেবার অ্যাক্ট নিয়ে আমি সামনে এগিয়ে যাব। লেট দ্য কোর্ট সে দ্যাট না এটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই করে না। এখানে সত্যি কথা হচ্ছে হ্যাঁ, আপনি মামলাটা কে করবে? এখন আপনি যদি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, স্যার যেটা বললেন যে মামলা করার জন্য তো টাকা লাগবে, সেই টাকাটা সে কোথায় পাবে? এক্ষেত্রে আমি বলতে পারি যে লেবার কোর্টে অ্যাটলিস্ট খরচ কম, তাদের প্রসিডিউরাল ম্যাটার্সগুলো ইজি। তার থেকে বড় কথা হচ্ছে আমি মনে করি যে লেবার কোর্টের কারণে সেখানে এনজিওরা তাদের সহায়তা করতে পারেন, একটা টেস্ট কেস নিতে হবে অথবা একটা পিআইএলই করতে হবে, মানে লেট দিস বি মানে ব্রট ইন লাইট। এটা আমার মনে হয় যে যারা প্রশ্ন করেছেন তাদের উচিত হবে যে ইনোভেটিভলি চিন্তা করা। অ্যানোনিমাসলি উনি লিখুক না বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে যে আপনি সেকশন 43-তে আপনি তদন্ত করেন যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির এগেনস্টে, সেটার এগেনস্টে না হলে তো আপনার রিড করা সম্ভব। আমার মনে এই প্রক্রিয়াগুলোকে করে আমাদের এই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনকে হয়তো ট্যাকেল করতে হবে। বাট এইটাকে এই কোভিডের কারণে আমি এটা নিয়ে আজকে চিন্তা করছি, এটাই দুঃখজনক, কারণ শিক্ষকদের সম্মান তো কোভিডের সাথে যুক্ত না, শিক্ষকদের সম্মান যুক্ত হচ্ছে তাদের পেশার কারণে, কোভিড আর নন কোভিড সেক্ষেত্রেই হোক না কেন। ধন্যবাদ ইমতিয়াজ। আমরা একটা ব্যাপারে একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে যে কথাটা আপনি বলছিলেন যে মঞ্জুরি কমিশনের কাছে যদি আমরা
কমপ্লেইন করি, আমি যতটুকু শুনেছি যে আব্দুল মান্নান স্যারের সময়ে অনেক ইনভেস্টিগেশনও হয়েছে, আমি যতটুকু শুনেছি যে ওনারা তদন্ত রিপোর্ট কিন্তু তৈরি করেছেন এবং করে মন্ত্রণালয়ে সাবমিট করেছেন। আমি জানতে চাচ্ছি এই তদন্ত রিপোর্টটা কি ইজ ইট ফর ওপেন ফর দ্য রেলিভেন্ট প্রাইভেট ইউনিভার্সিটি যারা সংক্ষুব্ধ তাদের জন্য, নাকি রিপোর্টটা একান্তই ওই মিনিস্ট্রিতে চলে যায় এবং ওখানেই ফাইল বন্দি হয়ে থাকে কিনা? মানে যদি এরকম হয় যে আমাদের সে ফর এক্সাম্পল আমি সংক্ষুব্ধ, আমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এগেইনস্টে আমি মঞ্জুরি কমিশনের কাছে একটি কমপ্লেইন করলাম এবং মঞ্জুরি কমিশন থেকে সেই কমপ্লেনের আলোকে ভিত্তি করে একটি তদন্ত রিপোর্ট তৈরি হলো, তদন্তে দেখা গেল হ্যাঁ আমার কথা সত্যি, আমাকে ঠিকমতো বেতন দেওয়া হচ্ছে না বা আমাকে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে, তখন ওই রিপোর্টটা যে মিনিস্ট্রিতে চলে যাচ্ছে সেই রিপোর্টের উপর যদি আমার একটা অ্যাক্সেস থাকে তাহলে কিন্তু ওই রিপোর্টটা আমার জন্য একটা অ্যাডেড ভ্যালু তৈরি করবে। আমি যদি মামলা করতে যাই, যেটা ইমতিয়াজ বলছিল, বা ওটা কি করবে একটু আব্দুল মান্নান স্যারের কাছ থেকে একটু ঘুরে আসি, আমি শুধু ওই প্রসঙ্গ জানতে চাচ্ছি যে আমার কি অ্যাক্সেস আছে কিনা ওই রিপোর্টের যদি তদন্ত রিপোর্ট তৈরি হয়। আপনাকে ধন্যবাদ ব্যারিস্টার ইমতিয়াজ, যে কথাগুলো বলেছে আইনের অনেক ধারা দিয়ে, এটি যদি একটু আইনবিদ না হন এটা বোঝা সম্ভব না। তারপরেও উনি খুব স্পেসিফিক্যালি বলেছেন এই করা যেতে পারে। আমি বলি অন্তত আমার সময় আমি কি করার চেষ্টা করেছি, আমি নাম বলবো না, একটা দুটো এক্সাম্পল দেই। একটি খুব নামকরা বিশ্ববিদ্যালয়, তাদের শিক্ষকদের কোনো অভিযোগ না, একজন শিক্ষকের অভিযোগ ছিল সেক্সুয়াল হ্যারাসমেন্ট, তারপরে তাদের অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগ ছিল। এইসব নিয়ে মিনিমাম 3টা তদন্ত কমিটির 3টা রিপোর্ট হয়েছে, 1, 2, 3। শিক্ষকরা মঞ্জুরি কমিশনের সদস্য এবং তার সাথে যারা কাজ করেছেন তারা ঝুঁকি নিয়েছেন, কাজ করেছেন, রিপোর্ট দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে নো অ্যাকশনস টেকেন। আরেকটি কথা বলুন, একটি বিশ্ববিদ্যালয় যার যিনি বোর্ডের চেয়ারম্যান, উনি বর্তমানে মিডিয়াতে খুব সোচ্চার বিভিন্ন বিষয় নিয়ে। 7টি কোর্স পড়ানো হয় কমপক্ষে, যাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোনো অনুমোদন নাই। বন্ধ যখন করতে বলা হলো তাদেরকে মঞ্জুরি কমিশন থেকে যেটা করা হয়, চিঠি দেওয়া হলো, উনি সঙ্গে সঙ্গে আদালতে গিয়ে একটা রিট করে দিলেন। চলছে 7টা কোর্স। আছে 3 জনের একটা প্যানেলের দেওয়া হবে, তালিকা দেওয়া হবে, যেখান থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হবে। ওই প্যানেলের একজন উপাচার্য হতে গেলে কি কি তার যোগ্যতা সেটা স্পষ্ট বলা আছে, লেখা আছে 25 বছর 25 ইয়ার্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার তার এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওখান থেকে একজনের নাম পাঠান যার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার কোনো অভিজ্ঞতা নেই, দেওয়া হলো, বলা হলে আপনি 3 জনের নাম পাঠান। উনি বলেন যে আমি এটাই পাঠাবো, ওনাকেই দিতে হবে। মঞ্জুরি কমিশন তো দিবে না, মঞ্জুরি কমিশন চায় না, মঞ্জুরি কমিশন মন্ত্রণালয়ের সুপারিশ পাঠায়। এখানে ল্যাপসেস কি আছে সেগুলো দেখা পাঠায়। মঞ্জুরি কমিশন তাদেরকে বললো যে আপনি এটা চেঞ্জ করে পাঠান। উনি কোর্টে গিয়ে, আদালতে গিয়ে, উচ্চ আদালতে গিয়ে রিট করলেন। বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো বৈধ উপাচার্য নেই, মানে বৈধ ইন দ্য সেন্স আইনের অধীনে যেটা থাকা উচিত নাই। 7টা বা 6টা কোর্স চালায়, তার কোনো অনুমোদন নাই, আইনের আশ্রয় নেই। খুবই শক্তিশালী লোক। প্রতিদিন আপনি নানা কারণে তাকে মিডিয়াতে দেখেন, নাম বলতে চাই না। আরেকটি বিশ্ববিদ্যালয়ে, নাথিং রং উইথ দি ফ্যাকাল্টি মেম্বার্স অফ তাদের টিচিং, এগুলি নিয়ে আমি কোনো কথা বলবো না। বোর্ড নিয়ে নানা ধরনের অভিযোগ, তদন্ত করেছে, রিপোর্ট জমা দিয়েছে। আমাকে আমি যেহেতু এসব ব্যাপারে একটু মানে জিরো টলারেন্সের চেষ্টা করেছি, আমাকে 2 জন এরকম বোর্ড সদস্য এসে আমার অফিসে এসে আমাকে হুমকি দিয়ে গেছে। আমি সেটা পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে আমি তুলেছিলাম। একজনে খারাপ ভাষায় হুমকি দিয়েছিল, 2জনই। এখন বাইরে থেকে আমরা অনেক সময় বলি যেটা করা উচিত, কিন্তু করতে গেলে কত রকমের বাধার যে আপনি সম্মুখীন হবেন, এটি না গেলে আপনি বুঝবেন না কখনো, না গেলে।
জি সেই জন্য আমি- মঞ্জুরি আমি কমিশন স্যার- চেষ্টা করে, আমি শেষ করি, আমার জি, আগের জি। মঞ্জুরি কমিশনও চেষ্টা করেছেন, আমিও চেষ্টা করেছি, আমার পরেও হয়তো যিনি আসছেন চেষ্টা করবেন, কিন্তু আলটিমেটলি কাজের কাজ তো কিছু হয় না। কিন্তু বদনামি যেটা হয়, গয়রা হয় সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বদনামিটা হয়। আমি বারবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক মানে সম্মানিত বোর্ডের চেয়ারম্যান তাদেরকে বলেছে, আপনারা এদেরকে ঠিক করেন না কেন? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মালিক আছে, চেয়ারম্যান খুব সজ্জন একজন শিক্ষক, বাট আনফর্চুনেটলি এটা আমাদের হাত পা বাঁধা এই আইন দ্বারা। ভারতে যেখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মানে 24 ঘন্টার নোটিশে পাবলিক না প্রাইভেট না পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে পারে, মেডিকেল কলেজ বন্ধ করে দিতে পারে, ভর্তি বন্ধ বন্ধ। জি একবার ওরা কর্ণাটকে 5টা না 6টা মেডিকেল কলেজের ভর্তি বন্ধ করে দিয়েছিল, কিছু করতে পারে, এবং স্ট্রিমলাইন হয়েছে আবার ওপেন হয়েছে। দেখ মঞ্জুরি কমিশনকে সেই ক্ষমতা, তাহলে জি দেখা যাবে কতটুকু করা যায়। কতটুকু করা যায়। জি স্যার, আমি যে প্রশ্নটা আমার ছিল আসলে যে তদন্ত রিপোর্ট হচ্ছে, কিন্তু এই তদন্ত রিপোর্টে কি আমার অ্যাক্সেস আছে? মানে আমি কি এটা পাবো না আমি পাবো না? এটা সরাসরি মঞ্জুরি কমিশন থেকে মিনিস্ট্রিতে চলে যাবে এবং এর মধ্যে আমার কাছে আসবে না। মানে আমি জানতেও পারবো না যে কি রিপোর্ট হলো। আমার সেই জানার অধিকারও নাই যে আমি যে একটা কমপ্লেন করলাম, আপনি আমার যদি এই কমপ্লেন রেজিস্ট্রের যে রিপোর্টটা বের হলো আমার জানার কোনো অধিকার নাই। আমি বলি ওই কমপ্লেনের তদন্ত করতে পাঠায় কিন্তু এই ধরনের কেসে শিক্ষা মন্ত্রণালয় থেকে, শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে মঞ্জুরি কমিশন অনেক আমার সময়ের 5-6টা বিশ্ববিদ্যালয়ে তদন্ত করেছে এবং সেগুলো অ্যাকশনও হয়েছে, কম বেশি। জি হ্যাঁ, কিন্তু যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় যাওয়া হয়, যিনি তদন্ত করেন, আমি সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথাটা বলি, একজন খুবই মানে স্পেসিফিক একটা, হ্যাঁ a specific someone who belong to your profession, জি জি তার কন্যার সাথে, জি উনি এখন বেঁচে নাই, হয়েছে, রিপোর্ট দিয়েছে, কোনো অ্যাকশন হয়নি। এটা খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক, কারণ এটা আসলে পাবলিক ডকুমেন্ট হওয়া উচিত। কারণ হচ্ছে স্যার আমিন স্যারের কাছে যাব, আপনার কি স্যার মনে হচ্ছে না যে আমার কমপ্লেনের ভিত্তিতে যে রিপোর্টটা তৈরি হলো সেই রিপোর্টটা দেখার অধিকার আমার আছে? সেটা সরাসরি মন্ত্রণালয়ে চলে যাবে, কিন্তু আমার তো ওই রিপোর্টটা দেখার অ্যাটলিস্ট একটা অধিকার থাকতে হবে। সেটাও যদি না থাকে, আর 43-এ আপনি যে ধারাটা দেখাচ্ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে, সেখানে বলা হয়েছে যে বেতন কাঠামো ইত্যাদি ইত্যাদি দেখিয়ে অনুমোদন নিতে হবে। তো যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য অনুমোদন নেওয়া হচ্ছে তখন কিন্তু ইউজিসি কে দেখানো হচ্ছে, কিন্তু তারপর সেগুলা কোথায় হারিয়ে যাচ্ছে? তো এই বিষয়ের সাথে আমি আরেকটা প্রশ্ন যোগ করছি যেটা আমরা পেয়েছি, যে এখানে বলছেন উনি যে আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি, কোভিড এর জন্যই শুধু নয়, বরাবরই আমাদের এই বিশ্ববিদ্যালয়ে নিয়মিত বেতন দেওয়া হয় না, যেটা আমরা সবাই এতক্ষণ আমাদের আলোচনায় এসেছে যে এটা বরাবরেরই একটা সমস্যা বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। কোনো মাসে তিনি বলছেন কোনো মাসে 50%, কোনো মাসে 30% বেতন দেওয়া হয়, কিন্তু আমরা শুনেছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই সময় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন ভাতাদি পূর্বের ন্যায় নিয়মিতভাবে পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন। এখন আমি যে বিশ্ববিদ্যালয়ে আছি সেই বিশ্ববিদ্যালয়ে ইউজিসির নির্দেশনাও মানছেন না, তো এখন আমাদের কি করণীয়? তো এই সামগ্রিক পুরো পরিস্থিতির উপর বেস করে আমিন স্যার আপনি যদি কিছু বলেন। আমি আনমিউট করতে হবে। আপনি যেটা 43 যেটা বলছিলেন যে স্যারও যেটা বললেন বেতন কাঠামো চাকুরি বিধিমালা প্রবিধানমালা, এটা কিন্তু তাকে করতেই হবে না। এটা দেখেন আপনি, এটা মানে আইনের যে দেখেন ফাঁকফোকর গুলো বলতেছে, প্রত্যেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়ার শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের জন্য উপযুক্ত বেতন কাঠামো ও চাকুরি প্রবিধানমালা প্রস্তুত করিয়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন গ্রহণ করিবে। এখন এটা না করলে কি হবে, বা এটা কেন কখন করতে হবে, বা এটা গ্রহণ করা বাধ্যতামূলক কথা, একটা যদি বাধ্যতামূলক থাকলে কিন্তু হয়ে যেত, গ্রহণ করিবে, এটা আপনি একটা বললেন করবে, তা উনি করবেন, ওনার তো আর কোনো এখানে কোনো বাধা ধরাই না, উনি করবেন, উনি সময় নিচ্ছেন। এই যে বিষয়গুলো আইন প্রণেতারা ইচ্ছা করে তো শুনেন, আমাদের দেশে যে বলা হচ্ছে বিগত অনেকদিন থেকে যে আইন প্রণেতা কারা হচ্ছেন, মূলে যান, গোড়ায় যান।
আজকে কিন্তু যারা ব্যবসা করেন তারাই কিন্তু হচ্ছেন, এবং বিশ্ববিদ্যালয় কারা বানাচ্ছেন? স্যার যেটা বললেন, একটা ব্যবসায়িক পজিশন হয়ে গেছে। তা দুইটার সাথে একটা সামঞ্জস্য করেন, আপনি নেক্সাসটা খুঁজে বের করেন, তাহলে কিভাবে এই আইনে এটা থাকবে? তারপর যে ইমতিয়াজ যেটা বলেন বা স্যার যেটা বলতেন, স্যারের সাথে আমি একমত। দেখেন আপনি 48টা দেখেন না, যেখানে তদন্ত সনদপত্র বাতিল, ওনারা নিজেদের ইয়েতে করতে পারবেন, কয়েকটা সেকশন বলা আছে। এছাড়া এই আইনের বিধান ইয়ে হলে ওনারা নিজেরা তদন্ত করতে হবে, স্বপ্রণোদিত হয়ে অথবা কারো দরখাস্তের মাধ্যমে করতে হবে। তদন্ত করে কি করেন, মিনিস্ট্রিতে পাঠাই দিবেন। মিনিস্ট্রিটা পাওয়ার পরে একটা হাইকোর্টের রিটায়ার্ড জাজ অথবা হাইকোর্টের একটা সিটিং জাজকে দিয়ে এটা তদন্ত করাবে। আপনি কি এখন পর্যন্ত, আমার জানা মতে 2091-92 আইন হয়েছে, 10 এই আইনটা হয়েছে, আমার জানা মতো একটি তদন্ত হাইকোর্টের কোনো জাজ দিয়ে এখনো করানো হয়নি। তাহলে কি বিশ্ববিদ্যালয়ে কোনো মঞ্জুরি কমিশন কোনো রিপোর্ট দেয়নি? অসংখ্য রিপোর্ট ওনারা দিচ্ছেন। এই ব্যর্থতাটা কার? এই ব্যর্থতা কার? এটা মন্ত্রণালয়ের। আপনাকে হয় কি দ্বৈত শাসনটা বাদ দিতে হবে, মন্ত্রণালয়কে এগুলো বাদ দিতে হবে। মন্ত্রণালয় এগুলো কাজ না, এগুলো কাজ হচ্ছে মঞ্জুরি কমিশনের। মঞ্জুরি কমিশনকে শক্তিশালী করতে হবে। বিশ্ববিদ্যালয় ওনারা যদি মন্ত্রণালয় যদি সবকিছু করে দেন, তাহলে মঞ্জুরি কমিশন তুলে দেওয়া উচিত। মঞ্জুরি কমিশন কেন করা হয়েছিল? এখানে থাকবেন শিক্ষকরা, যারা শিক্ষার সাথে সরাসরি জড়িত, তারা এগুলো বুঝবেন, তারা এটা করবেন। এখন আপনি সবকিছুকেই যে মনে করেন সবার মাথার উপর একজন আমলা থাকবেন, আমলারাই ঠিক করবেন, তাহলে এইভাবে চলবে। উনি তো উনার মতো বুঝবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি সরাসরি, স্যার 50 বছরের অভিজ্ঞতা, 48 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, একজন মানুষ 48 বছর থেকে এটা দেখে আসছেন, উনার যে পার্সপেক্টিভে উনি যেটা দেখবেন, উনি চিন্তা করবেন শিক্ষকদের কথা, বিশ্ববিদ্যালয়ের কথা, সবকিছু নিয়ে, বা ওনার যে দরদ, ওনার যে গরজ, ওনার যে মনের যে আকুতি, এটা তো অন্যদের থাকবে না। শিক্ষার প্রতি ওনার যে আকুতি, এটা তো অন্য কারো থাকবে না। এই জন্য এই দ্বৈত ব্যবস্থাটাকে বন্ধ করতে হবে। মঞ্জুরি কমিশনের হাতে আরো ক্ষমতা বাড়াতে হবে, এবং তারাই নিজেরা তাদের রিপোর্টটা প্রতিফলন না করলে সাসপেন্ড করার ব্যবস্থা করতে হবে। আজকে সাসপেন্ড করেন, দেন আপনি দেখেন আমাদের বার কাউন্সিলের একটা বিষয়ে স্যার ছিলেন, স্যার জানেন 16 সালে উনি স্যার থাকা অবস্থাটা হয়েছে। ওনারা একটা নির্দেশনা দিলেন যে কোনো সেশনে 50 জনের বেশি ছাত্র ভর্তি করা যাবে না। যারা ভর্তি করছে বার কাউন্সিল রিফিউজ করে দিচ্ছে, তাদের ন্যায় নাই, তাদেরকে কিন্তু এনরোলমেন্টের পরীক্ষা দিচ্ছে না। হাইকোর্টে আসলো, অ্যাপেলেট ডিভিশন বলছে ঠিক আছে, ওই ইউনিভার্সিটির প্রত্যেকটা টিচারকে, ইউনিভার্সিটিকে 10 লাখ টাকা করে ফাইন করছেন। ফাইন করে ছেলেদেরকে অ্যালাউ করছেন, যেহেতু তারা ভর্তি হয়ে গেছে, এবং এই টাকাটা ইউনিভার্সিটিকে দিতে হবে। এখন একটা মানে ধরেন 3টে সেশনের জন্য 30 লাখ টাকা দিতে হয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো যদি শক্তভাবে এই মঞ্জুরি কমিশন কিছু করার ছিল না, ওনারা একটা চিঠি দিয়ে বন্ধ করছেন, ওনার তো আর অন্য কোনো ক্ষমতা নাই। যেহেতু বার কাউন্সিল ওনাদেরকে অনুরোধ করছে, সুপ্রিম কোর্টের রায় আছে, সুপ্রিম কোর্টের জন্য বার কাউন্সিল বলছে, বার কাউন্সিল নিবে কেন? তারা বলছে বেশি নিবে না, এখানে কিছু করতে পারে নাই। এটা যদি মন্ত্রণালয়ের হাতে থাকতো, তাহলে দেখতেন ওরা কোনো কিছু করতো না। এখানেই আমাদের যে সমস্যা হচ্ছে, যে যাদের কন্ট্রোলিং, যার হাতে ড্রাইভিং সিটটা আছে, তাকে কিন্তু দায়িত্ব নিতে হবে। আজকে যদি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের থাকতো যে 50 জনের বেশি যদি কোনো ছাত্র থাকে, তাহলে ওই কোর্সটাকে তারা স্বীকৃতি দিবে না, কোনো সার্টিফিকেটও দিতে পারবে না, তাহলে কিন্তু কেউ আর 51 জন নিতে পারতো না। আপনাদের মঞ্জুরি কমিশন তো ওদের সার্টিফিকেট দিয়ে কিছু করতে পারছে না। আজকে বার কাউন্সিল কেন পারতেছে? লয়ার হতে হলে কিন্তু আপনাকে ওই সার্টিফিকেট কাজে লাগতেছে না, আপনাকে বার কাউন্সিলের সনদ নিলে লয়ার হতে পারবেন, অথবা আপনি LLB পাস, এই কোনো থাকবেন। এই কারণেই কিন্তু এটা মানতে তারা বাধ্য হচ্ছে। এইভাবে যদি মন্ত্রণালয় যদি এটা এর কাছে ছেড়ে দিতেন, যদি বলা হতো যে কোনো বিশ্ববিদ্যালয় যদি মঞ্জুরি কমিশনের সার্টিফিকেট ছাড়া তাদের ছাত্রদেরকে চাকরি পরীক্ষা নিবে না, তাহলে কিন্তু এটা হতো না। আপনাকে তো হয় কি, কতগুলো আইন করতে হবে যেন। আপনি যেটা বলছেন কোভিড না, একজন ভদ্রমহিলা যেটা বললেন যে উনি বেতন পান না দীর্ঘদিন থেকে, উনি এটা কমপ্লেন করলেন মঞ্জুরি কমিশনের কাছে, মঞ্জুরি কমিশন তদন্ত করে বললো হ্যাঁ এরা বেতন দেয় না, এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। ফাইলটা যিনি পেলেন, উনি একজন হয়তো সহকারী সচিব, এক্সটেন্ট সেক্রেটারি, উনি বললেন আপাতত ফাইলটি তালাবদ্ধ রাখা হোক, শেষ, এই তালাবদ্ধই থাকবে। এই যে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান যিনি, তার মাধ্যমে প্রুভ করে যে রিপোর্টটা গেল, ওটা কিন্তু ওখানে রেখে দিতে পারেন উনি, একটা নোটে 2 কথা লিখে। এটা নিয়ে আরো আলোচনা করুন, প্রয়োজন আছে আলোচনার।
শেষ। এই প্রয়োজন কবে শেষ হবে কেউ জানে না। এইসব আমলাতান্ত্রিক যে কথাবার্তাগুলো এগুলো বন্ধ করে আপনাকে কার্যকর ব্যবস্থা নিতে হবে, এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে শক্তিশালী করতে হবে, দ্বৈত ব্যবস্থাটা তুলে দিতে হবে। এখানে কোনো দ্বৈত শাসনের কোনো প্রয়োজন নাই। আইদার মঞ্জুরি কমিশন রাখেন, অত আমরা যদি মনে করেন ওনারা ইনাদের চেয়ে বেশি বুঝেন, দে আর দ্য এক্সপার্ট অফ অল এক্সপার্ট, তারাই করুক, দরকার নেই এখানে এটা রাখার। যদি শিক্ষকরা যদি না বুঝেন, মনে করেন যে ওনারা শিক্ষকরা পারবেন না, ঠিক আছে, ওনারা ঠিক করে নেন। এটা তো বলতে পারবেন না এই কারণে, এটা কেন পারতেছেন না এটা বলতে, কারণ এটা তো সবাই জানে যে যার বিষয়টা সে সবচেয়ে ভালো বুঝে। জি জি স্যার, শিক্ষকদের বিষয়টা জি জি স্যার, আমরা আসলে জি অবশ্যই আপনি যেটা বলছেন যে এক্সিকিউটিভ পাওয়ারটা বাড়ানোর কথা, বা আমাদের যে এক্সিস্টিং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন আছে সেখানে কিছু অ্যামেন্ডমেন্ট এনে আমরা যদি ইউজিসি কে স্পেসিফিক কিছু পাওয়ার দেই, যেটা কিনা আব্দুল মান্নান স্যারও বলেছেন, সেটা তো আছেই। কিন্তু আজকে আমরা আসলে এখানে এসেছি আমাদের বর্তমান যে চলমান যে একটা পরিস্থিতি, যেটাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এটা শিক্ষক যেটা বললো যে কর্মচারীরা আপনি লেবার কোর্টে যেতে পারবেন, এটা তো একটা ভেঞ্চার করতে পারেন, কিন্তু কতটুকু কি হবে জানি না, তো চেষ্টা করা যেতে পারে লেবার কোর্টে। চেষ্টা করা যেতে পারে। আচ্ছা, তাদের জন্য মূল হচ্ছে সিভিল কোড। সিভিল কোড, জি জি স্যার, আমি ওটাই জানতে চাচ্ছিলাম যে আপনি যে বর্তমান পরিস্থিতিতে, ওটা তো একটা দীর্ঘ প্রক্রিয়া, মানে আমরা অবশ্যই সরকারের রেলিভেন্ট যে মিনিস্ট্রি আছে বা আমাদের আইন প্রণেতা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিষয়ে এই যে একটা শূন্যস্থান হয়ে আছে, এবং এটা খুবই ইমার্জেন্সি একটা সিচুয়েশন। এগুলো তো পিআইএল করা যেতে পারে, তারা যদি শিক্ষক যদি আসেন পিআইএল করা যেতে পারে, জি। তাহলে কিন্তু আদালতের নির্দেশনা থাকবে এইসব জায়গায়। আচ্ছা স্যার, সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে বর্তমানে আমরা যেটা শুনেছি যে এই ধরনের পিআইএল এর ক্ষেত্রে একজনের হয়তো আরেকজন কোর্টে যেতে পারবে না, যিনি সংক্ষুব্ধ তাকেই পিআইএল এর জন্য বোধহয় পিটিশনার হতে হয়, এটা কি ঠিক? না, পিআইএল কিন্তু যে কেউ যেতে পারে। এখন বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি মনে করেন ওনারা গেলে ওনাদের চাকরি ক্ষতি হবে, তাহলে কিন্তু এই কথাটা যদি ওনারা ঠিক মতো তুলে ধরতে পারেন আমরা পিটিশন, এবং কোর্ট যদি এটা বিশ্বাস করে, তাহলে কিন্তু অন্যরাও পিআইএল করতে পারবে। হ্যাঁ, মানে একজনের যে কষ্টের জন্য আরেকজন হৃদয় যদি রক্তক্ষরণ হয়, যেটা আমাদের মহিউদ্দিন ফারুকের কেসে জাস্টিস মুস্তফা কামাল যেটা বলছেন, হৃদয়ের রক্তক্ষরণ যদি হয় একটা কারণে, তাহলে সে আসতে পারবে। একজন শিক্ষাবিদ যদি আসেন, তা উনার তো হৃদয়ের রক্তক্ষরণ হবেই, কারণ শিক্ষা ব্যবস্থা যদি সমস্যা হয় উনি করতে পারবেন এটা। আচ্ছা, এটা তাহলে একটা ভালো খবর আমাদের শিক্ষকদের জন্য যারা কিনা এই মুহূর্তে সমস্যায় আছেন। পিআইএল একটা উপায় হতে পারে যেটার আন্ডারে ওনারা রেমেডি আসতে পারেন, উনি যে কোনো একজন শিক্ষক আসতে পারেন, এখানে নাম শিক্ষাবিদ আসতে পারেন। জি জি অবশ্যই। আমি আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তিনি বলছেন আমাকে কোনো নিয়োগ বিধি দেওয়া হয়নি, শুধু একটি চিঠিতে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে লেকচারার হিসেবে, যেটিকে নিয়োগপত্র বলা হচ্ছে, এবং আমার বেতন প্রতি মাসে কত হবে, আমাকে কত ঘন্টা কাজ করতে হবে সেটা বলা হয়েছে। আমার বেতন প্রতি বছর বাড়ানো হবে কিনা সেটা বলা নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার নিয়োগপত্র কি একটি চুক্তিপত্র হিসেবে বিবেচিত হবে? যদি তাই হয় তাহলে প্রতি মাসে বেতন না দেওয়াটা তো চুক্তিপত্রের লঙ্ঘন। সেই ক্ষেত্রে আমি কোথায় যাব? আমি ব্যারিস্টার ইমতিয়াজের কাছে যদি যাই, এইটার সাথে আমার রেলিভেন্ট কোয়েশ্চেন থাকবে। আপনি বলছিলেন লেবার কোর্টের কথা, তো লেবার কোর্টে এই শিক্ষক কর্মচারী কর্মকর্তারা কিভাবে এই ডেফিনেশনের ভেতরে আসে, আপনি যদি সেটা একটু আমাদের ব্যাখ্যা করে বলতেন। জি, প্রথমত একটা জিনিস হচ্ছে চুক্তিপত্রের যে বিষয়টা ছিল, যে সেকশন 43 কে যেই কথাটা বলা আছে যে চাকরির প্রবিধানমালা এবং বেতন কাঠামো ইউজিসি দ্বারা অনুমোদিত করতে হবে, একটা বিষয় আছে। এখন আপনি যদি সেকশন 12টা দেখেন, সেকশন 12টা খুব ইন্টারেস্টিং। সেকশন 12-এ বলা আছে যে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাথমিক সনদপত্র পাওয়ার পরে যদি এই আইনের বিধানাবলী না মানেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি বাই অপারেশন অফ ল তার কার্যক্রম বন্ধ হয়ে যাবে অ্যাজ সুন অ্যাজ সাময়িক সনদপত্র শেষ হয়। এবং সেকশন 12(2) সেখানে ইউজিসি কে একটা আপনার এক্সিকিউটিভ পাওয়ার দিচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। আসলে আমার কথা হচ্ছে যে এই আইনটাকে মানে আইনের দোষ দিয়ে, আইনের দোহাই দিয়ে যে কোনো কিছুই করা সম্ভব, যে আইন খারাপ সুতরাং আমি করব না, বাট আইনের প্রবিধানগুলোকে কিন্তু ভালোভাবে বিশ্লেষণ করার প্রয়োজন আছে। যেখানে ক্ষমতা আছে সেখানে অ্যাটলিস্ট এক্সারসাইজ করতে হবে। আর আপনার যে প্রশ্নটা যে উনি লেবার কোর্টে কিভাবে পড়েন, এটা যদি আসি, প্রথমত আপনাকে বললাম যে যদিও একটা বার আছে যে নন প্রফিট এডুকেশনাল ইনস্টিটিউশন লেবার অ্যাক্টের প্রয়োগ হয় না, সেকশন 14-এ যেটা বলা আছে লেবার অ্যাক্টের, কিন্তু সেকশন 3 এর যে
প্রোভাইজো, সেই প্রোভাইজোতে কিন্তু বলে যে অন্য কেউ না পড়লেও সমান দিতে হবে। এখন কাদের জন্য সমান দিবেন? যারা শ্রমিক বা শ্রমিকের পর্যায়ে হবেন। এখন আপনি যদি আবার লেবার রুলস দেখেন, সেখানে দেখবেন যে শ্রমিক যদি না হইতে হয় তাহলে অ্যাটলিস্ট বোর্ড অফ ডিরেক্টরদের রিটেন রেজুলেশন দিয়ে আপনাকে ম্যানেজারিয়াল পাওয়ার দিতে হবে। তো আমাদের শিক্ষকদের তো কোনো ম্যানেজারিয়াল পাওয়ার নাই। আজকে যদি ধরেন কাফকোর মতো প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড বা সে জায়গায় ওয়ার্কারের ডেফিনেশনে পড়ে, তাহলে কেন আমাদের শিক্ষকরা পড়বেন না? এই জন্য আমার মনে হয় তাদের উচিত। এবং আপনি একটা যে প্রশ্ন করেছিলেন স্যারকে, যে এই যে আমার বিরুদ্ধে আমার অভিযোগে যদি একটা তদন্ত হয়, আমি দরকার হলে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আমি ইউজ করব। এবং আমার তো দরকার নেই তদন্ত রিপোর্টের। আমার কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে আমি একটা অভিযোগ করেছি, এখনো হাইকোর্টের কোনো বিচারপতি নিয়োগ হয় নাই, তার মানে তো আমি জানি না প্রসেসটা কি হয়েছে। সো লেট মি ফাইল এ রিট and ask for a direction to produce the thing before the High Court. So as we said that, মানে এইখানে প্রয়োজন একটা প্রোঅ্যাক্টিভ। এখন সমস্যাটা কোথায়, যে আমি তো এই যারা চাকরি করেন, আমি নিজে একসময় ইংল্যান্ডে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম। সেখানে আপনার ওদের যা সিস্টেম এবং ওদের যা ইয়ে ছিল সম্পূর্ণ স্বাধীন। এখন এখানে আমাদের অর্ধেক যারা ডিপার্টমেন্ট অর্ধেক চালায় তারা হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয় আসলে টিচার, এখানে কনসালটেন্ট হিসাবে ডিপার্টমেন্টের হেড, আর তার অধীনে ইয়াং যারা সরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি পায়নি তারা এসেছে। এখন বিশ্ববিদ্যালয়ে চাকরি কারা করেন? যারা আসলে কিন্তু প্যাশন থেকে করেন, পয়সার জন্য এখানে কেউ করতে পারে না, কারণ এখানে অত টাকা নাই, কিন্তু প্যাশন থেকে করেন। এখন সেই জায়গাতেও আমি তাদেরকে মানে যদি তার অধিকারকে যদি প্রতিষ্ঠা না করি, তাহলে এটা কিন্তু আমাদের একটা জাতি হিসাবে ব্যর্থতা। এখন যারা বড় বড় শিক্ষাবিদ আছেন, যেমন ধরেন আমাদের এই আব্দুল মান্নান স্যারই হয়তো একটা পিআইএল করতে পারেন উনি যদি চান, কারণ ওনার যে অভিজ্ঞতা, যে উনি যে দুঃখবোধ থেকে উনি যে বলছেন, তাহলে উনি কালকেই একটা পিআইএল করতে পারেন যে এই 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 সমস্যাগুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি। আমার মনে হয় এটা খুব মানে মানে ইটস এ ভেরি, কোভিড হ্যাজ ব্রট ইট বাট ইট ইজ নাথিং টু ডু উইথ কোভিড। মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তাদের পর্যাপ্ত সম্মান আমাদেরকে দিতেই হবে। অবশ্যই, ধন্যবাদ ইমতিয়াজ। আমি একটু বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের 12(1) যে ধারাটা আছে একটু পড়তে চাচ্ছি। সেখানে বলা হয়েছে, কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িক অনুমতি পত্রের মেয়াদের মধ্যে বা ক্ষেত্রমতো নবায়নকৃত সাময়িক অনুমতি পত্রের মেয়াদের মধ্যে সনদপত্রের জন্য আবেদন করিতে ব্যর্থ হইলে অথবা সনদপত্র প্রাপ্তির জন্য ধারা 9 কোন শর্ত পূরণে ব্যর্থ হইলে উক্ত সাময়িক অনুমতি পত্র বা ক্ষেত্রমতো নবায়নকৃত সাময়িক অনুমতি পত্রের মেয়াদ অবসানের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং শিক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ করিতে হইবে। এবং উপধারা 2(1) অধীনে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও শিক্ষা কার্যক্রম বন্ধ হইলে সংশ্লিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় উহার চলমান প্রোগ্রাম বা কোর্সের শিক্ষার্থীদের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে। তো এখানে কিন্তু সরকারের কোনো ভূমিকা নাই না, এক হচ্ছে বাই অপারেশন অফ ল। এখন 9 যদি দেখেন, 9 লাস্টেরটা হচ্ছে আপনার এই ধারার অধীনে সকল শর্ত মেনে চলা, অর্থাৎ ওই সেকশন 43ও কিন্তু 9 এর মধ্যে চলে আসে। তাহলে আমি তো 12 এর কোনোদিন এক্সারসাইজ কেউ করেছে? অ্যাটলিস্ট চেষ্টা তো করেছে কিনা? মানে আমার কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলেন বা যে কোনো কিছু বলেন, আমরা যদি সরকারকে আমলাকে বিভিন্ন সময় দায়িত্ব দিতে পারি, আমার দায়িত্বটা সম্পূর্ণ করে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বারবার বলছেন যে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, নিজেদেরকে প্রত্যেকে নিজেদের জায়গা থেকে আমাদের সেই জায়গায় যেতে হবে। তাহলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, হ্যাঁ এটা সত্যি, আমি এটা এগ্রি করি আমিনুদ্দিন স্যারের সাথে, আব্দুল মান্নান স্যারের সাথে, যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন মানে পারসেপশন ছিল হচ্ছে আপনার গ্রান্টস দেওয়া নিয়ে, এটা কিন্তু রেগুলেটর হিসেবে বাংলাদেশ ব্যাংকের মতো রেগুলেটর হিসেবে কাজ করার জন্য তৈরি না, এর লোকবলও নেই। এখন যেহেতু আছে, দে হ্যাভ টু ডু ইট, বাট অ্যাকচুয়ালি একটা রেগুলেটর থাকা উচিত এইসব ক্ষেত্রে, যেটা স্যার শুরুতেই বলেছেন যে ইন্ডিয়াতে বা আরো জায়গায় হয়তো করছে, কিন্তু যা আছে তাও তো আমাদেরকে ব্যবহার কতটুকু করছি সেটা একটা দেখার বিষয়। হ্যাঁ ইমতিয়াজ, এখানে আমি আরেকটা একটা সেকশন আর কি রেফার করতে চাই, সেটা হচ্ছে সেকশন 6। সেকশন 6 সাবসেকশন 9 বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের কথা বলছি। সেকশন 6 সাবসেকশন 9 অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একটি সংরক্ষিত তহবিল থাকা বাধ্যতামূলক, যা এরকম আপৎকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও ব্যয় নির্বাহ করার জন্য রাখা হয়।
তাহলে কেমন করে দিনের পর দিন মাসের পর মাস বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বেতন না দিয়ে পার পেয়ে যাচ্ছে? এটাও এখানে একটা প্রশ্ন। সমস্যা হচ্ছে আপনি ইফাত ওই সেকশন 9টাকে ওনারা ইউজ করেছেন যখন অবসায়ন করবেন তখনই রিজার্ভ ফান্ড দিয়ে স্টুডেন্টদের ব্যবস্থা করবেন, বাট অ্যাকচুয়ালি কেউ যদি টিচারদের বেতন না দিতে পারে ইট ইজ অ্যাজ গুড অ্যাজ ইনসলভেন্ট। সো আমার মানে কেন আমি সেই জায়গায় যাব না, এটাও একটা কারেক্ট প্রশ্ন। অবশ্যই, মানে যদি বেতনই দিতে না পারলো তাহলে তো সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চলারই কথা না, মানে সে তো অটোমেটিক্যালি তার তো ওই রান করার কোনো আর স্কোপ থাকলো না। সেটাই আমি আরেকটা প্রশ্ন যদি স্যারের কাছে, আমি স্যারকে কিছু বলবেন এই না বিষয়ে? সেই ক্ষেত্রে আমি শুনেন, ইমতিয়াজ যেটা বললো সেই ক্ষেত্রে যদি এরকম হয় ওনারা এসে অবসানের জন্য দরখাস্ত করুক, প্রাপ্তির জন্য অবসানের জন্য দরখাস্ত করুক এসে কোর্টে, কারণ এইভাবে তো হয় না। আর আপনি যে আমি আবারও বলি 43-এ কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা নাই যে করবেন, যে ওনারা বলে করবেন। যে বলা হতো যে এটা 2 বছর 3 বছর বিয়ে করতে 5 বছর ভিতরে করতে হবে, তাহলে কিন্তু 9 বা 12-তে আপনি যেতে পারতেন। এটা হচ্ছে করবে, আপনি দেখেন পড়ে দেখেন এখানে কিন্তু প্রচন্ড গ্যাপ। 43টা দেখেন ওনারা করবেন, কিন্তু মানে কোনো নির্দিষ্টতা নাই। এখন 20 বছরে করবে নাকি 2 বছরে করবে এটা কোনো ইয়া নাই। এগুলো হচ্ছে মানে আমার মনে হয় আমাদের জি, এগুলো হচ্ছে কিছু দুর্বলতা, আইনের কিছু দুর্বলতা, ওটা তো আমরা আইডেন্টিফাই করেইছি। আর ব্যারিস্টার ইমতিয়াজ যেটা আমাদেরকে বলছিলেন যে আইনের ভেতরেও কিছু স্কোপ আছে, যে স্কোপ গুলাকে আমরা আসলে ইউটিলাইজ করতে পারি, সেই বিষয়টা নিয়ে কথা বলছিল। তো আরেকটা প্রশ্ন যদি আমি একটু পড়ে নেই, যে আমি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আছি সেখানে 2 বছরের চুক্তিতে আছি, এখানে প্রায় 5 বছর ধরে চাকরি করছি, কিন্তু আমাকে কোনো নিয়ম বিধি দেওয়া হয় নাই। আমার এই চাকরি কবে পার্মানেন্ট হবে আমি জানি না। প্রতি 2 বছর পর পর আমার চুক্তিপত্রের মেয়াদ বাড়ানো হয়, আমার প্রমোশন কিসের উপর ভিত্তি করে হবে আমি জানি না। সপ্তাহে 36 ঘন্টা সময় দিব বলে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে বলা ছিল, কিন্তু এখন আমাকে 42 থেকে 48 ঘন্টা কাজ করতে হচ্ছে। যদি আমি কাজ না করি তাহলে আমাকে ছাঁটাইয়ের ভয় দেখানো হচ্ছে। এখন আমার কি করণীয়? আমাদের আসলে ঘুরে ফিরে প্রত্যেকটা ওই একই প্রসঙ্গেই আমরা যাচ্ছি, যে ওনারা এখন কি করবেন, ওনাদের কি করণীয় আছে। স্যার আপনি কিছু বলবেন, তারপর ইমতিয়াজ। জি, আসলে মানে বাস্তবটা হচ্ছে এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষক প্রশ্ন করেছে, স্যার আমি কি আপনাকে একটু স্যার এটা সাপ্লিমেন্ট করতে পারি স্যার? স্যার আমি একটু সাপ্লিমেন্ট করতে পারি স্যার? বলেন স্যার এই যে আপনি দেখেন সেকশন 48টা আবার আপনারা দেখেন একটু সবাই। এই যে আমার বন্ধু ইমতিয়াজ বললেন বা আমরা যেটা বলতেছি 9, 12 যাই করি না কেন 48-এ যেতে হবে। আপনি দেখেন ওই যে অভিযোগে উত্থাপিত হইলে অথবা ধারা 3, 6, 9, 12, 13, 15 এই যে লঙ্ঘিত হলে ওনারা ইনকোয়ারি করবেন, রিপোর্ট দিবেন গভর্নমেন্টকে, গভর্নমেন্ট হাইকোর্ট জাজ দিবেন, তারপরে এটাকে করবেন। ওকে, আমি যেটা বলছিলাম তার সাথে স্যার যেটা বলছিলেন প্রথম আমি স্যারের কথা শিক্ষকরা যে প্রশ্নগুলি করেছেন এগুলি যথার্থ, প্রত্যেকটাই যথার্থ, করেন না এরকম বহু প্রশ্ন আছে। 1 নম্বর হচ্ছে এখানে অসহায়ত্ব, মানে পাশ করার পরে, MA পাশ করার পরে, MSc পাশ করার পরে চাকরি নেই, তার একটা চাকরি দরকার। আপনি অবাক হবেন ঢাকা শহরে 20,000 টাকার নিচে কোনো ড্রাইভার পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এমন ঘটনা আছে 18-20 হাজার টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে। এটা হলো বাস্তব। তো যে শিক্ষকটা এরকম অসহায়, সে কোন সাহসে আপনি মঞ্জুরি কমিশনে বা মন্ত্রণালয়ে অভিযোগ করতে যাবেন? কখনো যাবেন, কখনো যাবেন। আরেকটা ঘটনা বলি, আরেকটা বিশ্ববিদ্যালয় একসময় ছিল দারুল এহসান বিশ্ববিদ্যালয়, তাদের বিরুদ্ধে এন্টার অভিযোগ 2010 সনে মঞ্জুরি কমিশনের সুপারিশের ভিত্তিতে দারুল এহসান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তারা হাইকোর্টে গিয়েছে, অ্যাপিলেট ডিভিশনে গিয়েছে, ফাইনাল জাজমেন্ট এসছে 2016 সন, আমি দায়িত্ব নেওয়ার পরে। 10 বছর তারা সার্টিফিকেট বিক্রি করেছে এবং টাকা টোকা নিয়ে সব উদাও। ওই 5 কোটি টাকা যেটা বললেন না, সেটাও তারা নিয়ে গিয়েছে। এবং জাজমেন্টে বলা হয়েছে প্রত্যেক ছাত্রকে 5 লাখ না কয় লাখ টাকা করে তাকে কম্পেনসেশন দিতে হবে। এখন কার থেকে আপনি কম্পেনসেশন নেবেন? সে লোক তো নাই, তো দেশ ছেড়ে চলে গেছে। এটাই হচ্ছে বাস্তব ঘটনা। স্যার ওইখানে আমার স্যার অনেক ধরনের এখানে
স্যার ওটা বলার কারণ প্রতিবন্ধক কারণ যাতে ওদের ইয়ে ছাড়া স্যার ওদের অনুমোদন ছাড়াই কিন্তু ওরা সার্টিফিকেট দিছে, এই জন্য বলছে ক্ষতিপূরণ দেন, কারণ ওই সার্টিফিকেট আমি আরো বলি না, এখন মূল্য আছে না সেটা হচ্ছে ভিন্ন জিনিস। এখন সেখানে জাজমেন্টে লেখা আছে আপনি যেটা বলছেন এই ছেলেগুলোর জীবনটা শেষ হয়ে গেল, কিন্তু আবার বলা আছে কেউ যদি কোন যদি প্রতিষ্ঠান এটাকে গুরুত্ব দিতে চায়, এটা ধরতে দিতে চায়, প্রতিষ্ঠানের ব্যাপার, এটা মঞ্জুরি কমিশন বা সরকার বা মন্ত্রণালয়ের কোনো ব্যাপার নেই। এখন এটা দারুল ইহসানের একটা উদাহরণ। আবার একটা ইউনিভার্সিটি আছে, নাম বলছি না, তারা মহামান্য রাষ্ট্রপতি তথা চ্যান্সেলরের কাছ থেকে সময় নিয়েছে সমাবর্তন করবে। সমাবর্তন তারা করার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। যখন তারিখ নির্ধারণ করা হয় তার আগে কিন্তু মঞ্জুরি কমিশনের কাছে একটা ফরম্যাট আসে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্য জানতে যায় সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তার কাছে যে রেকর্ড গুলো আছে সেগুলো দিয়ে তাকে সেটা পূরণ করে পাঠিয়ে দেয়। যদি সেগুলো যথাযথ না হয় তাহলে তাদেরকে কনভোকেশনে দেওয়া হয় না, অনুমোদন দেওয়া হয় না। ওই বিশ্ববিদ্যালয় করেছে কি ওই সময় পর্যন্ত যা যা ছিল ঠিক ছিল, মানে যেই তথ্যগুলা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে এসেছে। এটা আমার আগের ঘটনা। যাওয়ার পরে লেটার একটা কথার কথা 2000 ছাত্রকে কনভোকেশনে মহামান্য রাষ্ট্রপতি ডিগ্রি কনফার করবেন। তার আগেও বিশ্ববিদ্যালয় আনুমানিক 1600 সার্টিফিকেট বিক্রি করে দিয়েছে। এটা জানার পরে মহামান্য রাষ্ট্রপতি তথা চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় কনভোকেশন বাতিল করে দিয়েছে। কেন? অনেক ভাঙচুর ইত্যাদি হচ্ছে। ওই বিশ্ববিদ্যালয় এখনো কার্যরত আছে। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের কোনো উপাচার্য নেই, একজন স্বঘোষিত উপাচার্য আছে। এরকম আমি ভুরি ভুরি উদাহরণ দিতে পারবো। কিন্তু বাস্তবটা হচ্ছে যাদের কথা আমরা এখানে আলোচনা করছি তারা হচ্ছে অসহায়। শিক্ষকরা অসহায়, কর্মকর্তারা অসহায়, কর্মচারীরা অসহায়, তারা অসহায়ত্বের শিকার হয়েছে। যে কারণে আপনার নাম বলতে চান না, তার কারণ হচ্ছে নাম বললে কালকে তার চাকরি থাকবে। দিস ইজ এ গিভেন ফ্যাক্ট। একটি বিশ্ববিদ্যালয়ে, খুব নামকরা বিশ্ববিদ্যালয়, তাদের অডিটর, নিজস্ব অডিটর, প্রফেশনাল অডিটর, তারা রিপোর্ট দিল যে আপনারা জমি কেনার যে দলিল বা জমি কেনার যে লেনদেন আনুমানিক 250 কোটি টাকা সেখানে গরমিল হয়েছে, তসরুপ হয়েছে। এটা যদি করেন আপনাদের সনদ বাতিল হবে, বাতিল হতে পারে। সেই বিশ্ববিদ্যালয় ওই অডিটিং ফার্মের বিরুদ্ধে মামলা করে দিয়েছে। নো অ্যাকশনস টেকেন। আমি যদি এগুলি বলতে যাই না, কালকে আমি ঘর থেকে বেরোতে পারবো। এটা হলো বাস্তব সত্য। আমি যখন মঞ্জুরি কমিশনে ছিলাম, আমি পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে বলেছি, আমি জীবনের ঝুঁকি নিয়ে এখানে আছি। আমি ওদেরকে বলেছি আপনার কাজগুলো ঠিক করেন, বিশ্ববিদ্যালয় চলেন আমাদের কাজ মতো, আপনারা চলেন কিনা ঠিক মতো সেটা দেখা আমাদের কাজ। আমাদের কিছু হুমকি দিয়ে গেছে। আমরা পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে একটা কমিটি করে দেওয়া হয়েছিল যে এই আইনটাকে আরো যুগোপযোগী করার জন্য। সেখানে আমরা ওই কমিটি, এটা আমার নেতৃত্বে কমিটি, একজন সংসদ সদস্য, উনি সাবেক প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, এখন বোধহয় নাই, ওনার নেতৃত্বে ওখানে আমি একজন মেম্বার ছিলাম। সেখানে আমরা বলেছি ওই বাংলাদেশ ব্যাংকের কথা যখন উঠলো, আপনার বা সাহেব তুলেছেন যে বাংলাদেশ ব্যাংক ইচ্ছা করলে কোনো ব্যাংকের যদি অনিয়ম মনে করে যে হচ্ছে, পর্ষদে একজন অবজারভার বসাতে পারে। আমরা জাস্ট সেই জিনিসটা ইনকর্পোরেট করার জন্য আমরা না কমিটি করছি। কমিটি বলেছে এটা মঞ্জুরি কমিশন একজন অবজারভার ইচ্ছা করলে বসাতে পারে যদি কোনো অনিয়ম এরকম দেখা দেয়। তখন এটা পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে ভেটিং এর জন্য গেল, হলো না। কারণ আমি একা কতক্ষণ ফাইট করবো, কারণ ওখানে তো বেসরকারি বিশ্ববিদ্যালয় অনেক কর্মকর্তাদের ডাকা হচ্ছে, পারি নাই। Let us face this fact. একজন অভিভাবক হিসেবে, একজন শিক্ষক হিসেবে, একজন ছাত্র হিসেবে, একজন চাকরিদাতা হিসেবে সবাই মঞ্জুরি কমিশনকে চেনে। মন্ত্রণালয়ের তো হাজারটা কাজ, একটা স্পেসিফিক কোনো কাজ নেই। মঞ্জুরি কমিশন একটা স্পেসিফিক কাজের জন্য সৃষ্টি করা হয়েছিল, কিন্তু সেই কাজের পরিধি, আওতা এবং সেখানের মধ্যে এত সিস্টেমিক প্রবলেম ঢুকেছে যে বলা হয় প্রতি বছরের আপনার অ্যাকাউন্ট জমা দিতে হবে অডিটেড বাই অ্যান অডিটর। বাংলাদেশ ব্যাংকের লিস্টেড অডিটর যারা আছেন তাদের কাছ থেকে 3 জন অডিটরের নাম আপনিই দিবেন, মন্ত্রণালয় সিলেক্ট করে দেবে। মঞ্জুরি কমিশন হ্যাজ নাথিং টু ডু।
আপনার অডিটেড অ্যাকাউন্টসটা আপনার ইয়েতে জমা দিবেন, মন্ত্রণালয়ে জমা দিবেন, আর একটা কপি মঞ্জুরি কমিশনে জমা দিবেন। এই মুহূর্তে আমি বলতে পারি অর্ধেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই কাজ করতে হবে। তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দিতে পারবেন না। আমি হয়তো ওই মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান থাকলে এই কথাগুলো এত সহজে বলতে পারতাম। জি স্যার। এবং থ্যাংক ইউ। আমি সেখান থেকে আসার পরে অনেকে মনোরাজ করছেন লোকটা খুব খারাপ, আমাদের পদে পদে খালি বাধা সৃষ্টি করেছে। আমি ভাই বাধা সৃষ্টি, আমার কোনো আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমার কোনো ছেলে মেয়েও পড়ে না। আমার একটাই মেয়ে, সে পাবলিক ইউনিভার্সিটির টিচার। আমি পাবলিক ইউনিভার্সিটি বহুদিন চাকরি করেছি। এখন আমি শখের বসে অনেকটা চাকরি করি, লেখাপড়াটা জিয়ে রাখার জন্য চাকরি করি। না করলেও আমার খুব বেশি যে বড় অসুবিধা হবে তা না, কিন্তু আমি অ্যাক্টিভ থাকতে চাই। যেহেতু আমি অন্য কোনো কিছু করতে পারবো, আমি আইন পেশায় কি আইনজীবী হইতে পারবো না। আমি শিক্ষকতা করতে পারবো, আমি সেটাই করতে পারবো। আমি দোকানদারি করতে পারবো না, আমি কোনো মাল্টিনেশনালে কাজ করতে পারবো না। দ্য অনলি থিং আই ক্যান ডু ইজ গো ইন দ্য ক্লাস এন্ড টিচ, দ্যাটস সামথিং আই ক্যান ডু। সেটা আমি করার জন্য আমি শিক্ষকতা এখনো করি। তো এখন মঞ্জুরি কমিশনকে আবারও শেষ কথা বলি, প্রধানমন্ত্রীর অনেক ইচ্ছা আছে, শুধু মঞ্জুরি কমিশনকে নিয়ে না, অনেক বিষয় নিয়ে অনেক ওনার প্রত্যাশা আছে, কিন্তু কেন জানি এই প্রত্যাশাগুলো উনি কিছু কিছু গোষ্ঠীর কারণে, ব্যক্তির কারণে পূরণ করতে পারেন না। তার মধ্যে একটি হচ্ছে, আমি তো নিজের জায়গা থেকে বলছি, মঞ্জুরি কমিশনের যে আইনটি, হায়ার এডুকেশন কমিশনের আইন, যেটি মঞ্জুরি কমিশনের সাথে বসে এক ধরনের ঠিক হয়, ফাইনালি গিয়ে সেটা আরেকটা রূপে যায়। সুতরাং এটা যদি সিস্টেমটা ওই আমাদের আমিন সাহেব যেটা বলেছেন যে ওই ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশনের কনসেপ্টটা যদি আপনি বন্ধ করতে পারেন, কিছুটা হলো স্থগিত বন্ধ করতে পারেন, তাহলে পরিস্থিতির কিছুটা উন্নতি। আর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বলছেন, পেএল, এটা কে করবে? তো কারণ অসহায় মাস্টারদের সাথে কেউ দাঁড়াতে চায় না। ও তো জানে মাস্টারি পেশায় আসছে। আমি 73 সন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছিলাম। আমার যে রেজাল্ট ছিল, আমি অনেক কিছু করতে পারতাম, বড় আমলাও হতে পারতাম, কিন্তু আমি সেখানে যাই নাই। ওই পেশার আমার কাছে ভালো মনে হয় না, মানে খুব আকর্ষণীয় মনে হয় না। আমি মনে করি যে আমার সামনে বড় বড় শিক্ষক ছিলেন, তাদের আদর্শে আমি লেখাপড়া করেছি। আমি চেয়েছি, আমি জাস্টিস কে এম সুবহানের কথা বলেছি, উনি আমার ডাইরেক্ট সরাসরি শিক্ষক ছিলেন। জাস্টিস কে এম মহসিনের কথা বলেছি, মহসিন আলীর কথা বলেছি, তিনি আমার সরাসরি আমাদের ল পড়াতেন। আমার 5টা কোর্স ল ছিল। আমি তার একটা আদর্শ আমার সামনে আছে। আমার কাছে ডক্টর আব্দুল্লাহ ফারুক ছিলেন, আমার কাছে উনি একটা আদর্শ ছিল, কিন্তু আমি শিক্ষক ওনাদের মতন হবো। আনফর্চুনেটলি এখন ডাউন দি লাইন দীর্ঘ সময়ের পরে এমন করছে যে, আরে আমি ওই রেজাল্ট দিয়ে তো একজন বড় আমলা হতে পারতাম, কেন হয়নি? আমি অন্য পেশায় যেতে পারতাম। আমার না, অনেকে এরকম আছে। There are many brilliant students who went for teaching, কারণ ওই সময় অন্য কোনো পেশা ছিল না, বাঙালির তো অন্য কোনো পেশা ছিল না। জি স্যার। আচ্ছা, আমি আরো 2টা প্রশ্ন পড়ে ফেলি, আমাদের সময় তো আমরা শেষ করে আরো বেশি সময় নিয়ে ফেলেছি। আরেকজনের একটি প্রশ্ন ছিল যে, আমি একজন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছি, আমার চুক্তিতে ছিল যে আমি উইকলি 36 ঘন্টা ক্লাস নিব, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমাকে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, অ্যাডমিশন অফিস, এমনকি লাইব্রেরিও দেখতে হচ্ছে। এই জন্য আমি কিন্তু কোনো এক্সট্রা পারিশ্রমিকও পাচ্ছি না। আমি এখন কি করতে পারি? আরেকটা প্রশ্ন এসেছে এরকম যে, আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিনে আছি, মানে উনি শিক্ষক না, উনি অ্যাডমিনে আছেন। গত জুলাই মাসে আমাকে হঠাৎ জানানো হলো যে আমি যেন পরের দিন অফিসে গিয়ে আমার পাওনা বুঝে নেই। আমাকে চাকরি থেকে লে অফ করে দেওয়া হলো। যেহেতু আমি অ্যাডমিনে আছি, আমি জানি যে স্টুডেন্টরা কিন্তু ঠিকই বেতন দিচ্ছেন এবং নতুন স্টুডেন্টও অ্যাডমিশন নেওয়া হচ্ছে। ওয়েবার যদিও দেয়া হচ্ছে, কিন্তু মাত্র 10%। তাই বিশ্ববিদ্যালয় যে আর্থিক কারণে আমাকে লে অফ করেছে তা নয়, যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, ফিজিক্যালি আসতে হচ্ছে না, তাই কোভিড এর সুযোগ নিয়ে আমার মতো আরো অনেকেই ছাঁটাই করে দিয়েছে এবং কয়েকজনকে দিয়ে সবার কাজ করানো হচ্ছে। এমনকি টিচারদেরকে দিয়ে স্টুডেন্টদের টিউশন ফি আদায় করানো পর্যন্ত হচ্ছে। আমি জানতে চাই যে আমার এই ছাঁটাই কি অবৈধ কিনা? যদি তাই হয়, তাহলে আমি কোথায় যাব ন্যায় বিচারের জন্য? আমিন স্যার, আপনার কাছে আসছি এবং আপনার পর ব্যারিস্টার ইমতিয়াজ। দেখেন, আমাদের দেশে না আইনের কিন্তু যদি উনাকে 3 মাসের বেতন দিয়ে দেয় বা ওনার চাকরি শর্ত অনুযায়ী দিয়ে দেয়, তাহলে কিন্তু কিছু করতে পারবেন না। এই ছাঁটাইটা ওরা কিন্তু করতে পারে। আইনে কতগুলো বিধান আছে, ওনার যে প্রাপ্য সুযোগ, যেটা এই সুযোগগুলো যদি ওনাকে দিয়ে দেয়, সুবিধাগুলো ওনাকে দিয়ে দেয়, তাহলে কিন্তু ওনার কিছু করার নাই। আর প্রাইভেটিতে হয় কি, যে আমাদের একটা বহুল প্রচলিত একটা প্রবাদ আছে, মাস্টার সার্ভেন্ট রুল। এটা সবচেয়ে একটা মারাত্মক বিষয়।
যে আমার পছন্দ হচ্ছে না, আপনাকে আমি না করে দিলাম, যে কোনো কারণ দর্শানো ব্যতি রেখে টার্মিনেট করে দিলাম, যে আপনার সুযোগ সুবিধাগুলো যা আসছে নিয়ে যাবেন, আপনাকে নোটিশ দিলাম, অথবা নোটিশের পরিবর্তে আপনার টাকা দিয়ে দিলাম ওই সময়কার। আমি কিন্তু এরা কিন্তু করতে পারে। এইসব বিষয়গুলোর জন্য আমি বারবার বলছি যে চাকরি যদি প্রবিধানমালা থাকে তাহলে কিন্তু এর পারতো না। জি এটা কিন্তু আইনের সুযোগ আছে তাদের, এই সুযোগটা তারা নিচ্ছে। আচ্ছা, ইমতিয়াজ, ব্যারিস্টার ইমতিয়াজ। এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে ওনাদেরকে চেষ্টা করতে হবে। সার্টেনলি যিনি লাস্ট যে প্রশ্ন করেছেন তিনি তো কোনো কোয়েশ্চেনই নাই, তিনি ওয়ার্কার। ইনফ্যাক্ট টিচাররাও আমি আর্গিউ করি যে দে আর ওয়ার্কার। এবং আপনার মানে টার্মিনেশন সিম্পলিসিটারও যদি আমার করতে হয় তাহলে তো 4 মাসের বেতন দিতে হবে, এত মানে লেবার লয়ের অনুসারে, অথবা বেনিফিটটা পুরো দিতে হবে। হ্যাঁ, বেনিফিটটা পুরো দিতে হবে। এখন এখানে যেটা করছে আসলে বেতন, মানে নর্মালি আমাদের দেশে যেটা করে সেটা হচ্ছে আপনার এক হাতে একটা মানে টার্মিনেশন উইথ কজ রাখে, আর একটা হাতে রেজিগনেশন লেটার রাখে, এবং আপনাকে মানে ইউ হ্যাভ নো অপশন আর কি, আপনি কি করবেন, রিজাইন করে আপনাকে বেরোয় যেতে হয়। উল্টা আপনারই নোটিস পিরিয়ডের পয়সা দেওয়ার মতো অবস্থা থাকে, কারণ আপনার পরে থাকে না। এই জায়গাতে আমার মনে হয় মানে কোভিড-19 প্রেক্ষিতে সার্টেনলি যেহেতু অন্য এনজিওদের ক্ষেত্রে লেবার কোর্টে মামলা হচ্ছে, আমার মনে হয় এইখানে ইউনিভার্সিটি টিচারদের অবশ্যই এভিনিউটা টেস্ট করা উচিত। কারণ আপনি যদি ভুল ফোরামে মামলা করেন তাহলে কি হবে, আপনাকে বলবে যে আপনি ওই ফোরামে যান, কিন্তু আপনার তো মানে ওনাদের তো অ্যাটলিস্ট দে মাস্ট ট্রাই দ্যাট। আর আরেকটা হতে পারে যে লেবার অ্যাক্টের আন্ডারে যে আরবিট্রেশন প্রভিশন আছে সেটাকেও একটা করা রেভিনিউ করতে হয়। মানে অ্যাজ আই সেড, কোভিড হচ্ছে এরকম সিনারিও আমরা মানে আমাদের অনেক আগের জেনারেশন দেখে নাই, পরের জেনারেশন না দেখুক সেটা আমাদের প্রত্যাশা। সো আমরা যেহেতু কোভিডের জেনারেশন, সেই জন্য আমাদেরকে উই মাস্ট কাম আপ উইথ এক্সট্রাঅর্ডিনারি সলিউশনস। ধন্যবাদ ব্যারিস্টার ইমতিয়াজ। সর্বশেষ আমি আব্দুল মান্নান স্যারের একটু দৃষ্টি আকর্ষণ করছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন 2010 এ নিয়োগ প্রক্রিয়া, বেতন কাঠামো নির্ধারণ বা পদোন্নতি নিয়ে কিছু বলা নেই। এ বিষয়ে আমরা শুনেছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগে করা হচ্ছে বিধিমালা। সেখানে নিয়োগ প্রক্রিয়া, বেতন কাঠামো নির্ধারণ, পদোন্নতি, অবসর সুবিধা সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিতের কথা নাকি বলা হয়েছে। আমরা আরো শুনেছি যে যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ বিধির খসড়া প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তো এই বিষয়ে আপনার কাছে সর্বশেষ তথ্য নির্ভর এবং আমরা যেটা শুনেছি সেটা কি সত্যি কিনা সেটার সত্যতাটুকু জানতে চাচ্ছি স্যার। ধন্যবাদ। আসলে ওই আপনাদের আইনের কথা করিতে হইবে, না করিলে কি হইবে সেটা তো লেখা নেই। ওই যে আমনুদ্দিন সাহেব বলেছেন যে করিতে হইবে বা যথাশীঘ্র মানে কতদিন, তার কি কোনো ডেফিনেশন আছে? আইনগত কোনো ডেফিনেশন নেই। করিতে হইবে, করিলাম না, কি করিবেন আপনি? এখন অবস্থাটা হচ্ছে এরকম, স্ট্যাটিউট করিতে হইবে এটা লেখা আছে। কয়টা ইউনিভার্সিটি স্ট্যাটিউট করছে? হাতে গোনা 10-15টা, তার বাড়িতে কোনো স্ট্যাটিউট। আবার এমনও বিশ্ববিদ্যালয় আছে যারা 16টা তাদের নিজস্ব স্ট্যাটিউট করেছে, বা স্ট্যাটিউট না বলে আমি বলি যে তাদের কিছু কিছু নীতিমালা আছে, কি আছে, নিজেরা করেছে, সেটা নিজেদের সুবিধার্থে। যে বোর্ডের সদস্য মিটিং এ বসলে 1 লাখ টাকা করে আপনি সম্মানী পাবেন, এমনি মিটিং এ বসলে 50,000 টাকা পাবেন। সেটার মেয়াদ 2 বছর আগে শেষ হয়ে গেছে, চলতেছে আল্লাহর রহমতে। এটা বাতিল অটোমেটিক্যালি হয়ে যাওয়ার কথা, হচ্ছে না তো। মঞ্জুরি কমিশন অনেকবার বলেছে, আপনাদের চিঠি দিয়েছে মন্ত্রণালয়কে, মন্ত্রণালয় আমাদেরকে বলেছে কোন কোন বিধিটা আপনারা বাতিল চান। আরে ভাই, 14টা 16টা বিধি তো 2 বছরের জন্য করা হয়েছে, এটা বাতিলের তো কোনো ব্যাপার না, এটা তো আপনার ইনফর্মটো, এটা বাতিলই হয়ে গেছে। আপনাদেরকে বলেন যে এটার অধীনে কোনো কাজ না করতে। ওরা আমাদের উল্টো জানতে চেয়েছেন কোন কোন বিধিটা আপনারা বাতিল চান। এটা আমরা বাতিল চাও তো কেউ না রে ভাই, 2 বছর হয়ে গেছে, এটা এখন ইপসো ফ্যাক্টো শেষ, কিন্তু ওটা দিয়ে তো চলতেছে। বিদেশ ভ্রমণ, বোর্ড মিটিং দেশে করলে গরম বেশি, সেই জন্য এটা কানাডাতে করতে হবে, অস্ট্রেলিয়াতে করতে হবে। এটা হচ্ছে বাস্তব, সব কথা আমি বলতে পারি না, এখনো বলবো না, আর কিছুদিন আল্লাহ বাঁচিয়ে রাখলে বলবো। জি, এখন আমনুদ্দিন সাহেবের কথা একদম পারফেক্ট, করিতে হইবে
না করলে কি হইবে জি তার কোনো জবাব নেই। জি, ওই জায়গাটাই আসলে আমাদের হেল্পলেস একটা সিচুয়েশন। আমি যদি র্যাপ আপ করি আজকের আলোচনার, তাহলে আমরা যেটা দেখছি যে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থাপনায় আসলে আনতে হবে ব্যাপক পরিবর্তন। এতদিন কোনো নিয়ম শৃঙ্খলা ছাড়া চললেও এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগে বাধ্যতামূলকভাবে করতে হবে বিধিমালা। বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলেই আপনাকে ছাঁটাই করে দিতে পারেন না, চাইলেই আপনাকে চুক্তিপত্রের বাইরে কোনো কাজ করাতে বাধ্য করতে পারেন না। বেতন আপনার পারিশ্রমিক, আপনার অধিকার। আর এই অধিকার প্রতিষ্ঠার জন্য আজকের আলোচনায় আমরা যেগুলো দেখেছি, যে বিষয়গুলো উঠে এসেছে, সেগুলো একটা হচ্ছে যে আপনি লেবার কোর্টে যেতে পারেন, আপনি সিভিল কোর্টে যেতে পারেন, আপনার পিআইএল করার, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সেটা করার একটা সুযোগ রয়েছে। আর সর্বোপরি আমাদের প্রধান আলোচক যারা এখানে সবাই ছিলেন, তারা সবাই বলেছেন যে হ্যাঁ, এক্সিস্টিং যে আইনটা রয়েছে সেখানে ইউজিসি কে একটা এক্সিকিউটিভ পাওয়ার দিতে হবে, যেই পাওয়ারের বলে ওনারা যেন এফেক্টিভলি কোন রকমের ডিসিশন যেটা নিবেন সেটা যেন এক্সিকিউট করতে পারেন। সো এই বিষয়ে যদি আপনাদের কোনো পরামর্শের দরকার হয়, আপনারা আমাদের বিজ্ঞ আইনজীবীদের কাছে আসতে পারেন, পরামর্শ নিতে পারেন। আপনারা সচেতন হন, আইন সম্পর্কে নিজে জানুন, অন্যকে জানান। এবং আমাদের প্ল্যাটফর্মের যে একটি অন্যতম উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনাকে কিন্তু সচেতন করা। আইন বিষয়ক জ্ঞান এবং সচেতনতাই পারে আপনাকে সমস্যা থেকে মুক্তি দিতে। যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে হলে আইন জানাটা জরুরি, সমস্যায় যেন না পড়েন সেজন্যও কিন্তু আইন জানাটা জরুরি। ধন্যবাদ আমিন স্যার, ধন্যবাদ আব্দুল মান্নান স্যার এবং ব্যারিস্টার ইমতিয়াজ। ধন্যবাদ যারা আমাদের সাথে স্টুডিওতে আমাদের এই আলোচনা শুনেছেন, লাইভে যারা ছিলেন, কমেন্ট করেছেন। ধন্যবাদ সারা বাংলা। দেখা হবে আগামী সপ্তাহে বৃহস্পতিবার রাত 9টায়। শুভরাত্রি।